হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং যে যার মতো করে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন যাত্রাটাকে গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছেন। আপনাদের এই সেকেন্ড টাইম প্রিপারেশনটাকে আরো বেশি সহজ করার জন্য দেশসেরা নার্সিং কোচিং, নিউরো নার্সিং কোচিং কিন্তু আপনাদের সাথেই রয়েছে। আপনারা যারা প্রথমবার ব্যর্থ হয়েছেন, এটা নিয়ে দুঃখ করার কিছু নাই। ইনশাল্লাহ এই শোকটাকে আমরা শক্তিতে পরিণত করে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে আরো ভালো একটা রেজাল্ট করা যায়, কিভাবে নিজের প্রত্যাবর্তনটাকে ভালোভাবে কামব্যাক করা যায়, সে জিনিসটাই আমরা চেষ্টা করব। এবং আপনাদের এই সফলতার জন্য আপনাদের জন্য হেল্প করবে দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং। যারা 2025 সালের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, মানে 2026-এ নতুন করে নার্সিং এডমিশন পরীক্ষা দিতে চাচ্ছেন, আপনাদের জন্য দেশসেরা নিউরন পাবলিকেশন কিন্তু অলরেডি মর্নিং শিফটের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে। আপনারা ভর্তি হলেই কিন্তু এখন একটা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারছেন। 4000 টাকার একটা ডিসকাউন্ট অফার চলতেছে, যাতে করে ডিসকাউন্ট অফারের পরে বিএসসিতে আপনাদের ভর্তি আসবে 17,000 টাকা এবং ডিপ্লোমাতে আপনাদের ভর্তি আসবে এখন 13,000 টাকা, যেটা জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত চলবে। যারা এখন পর্যন্ত সেকেন্ড টাইমারের জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও নাই, তোমরা চাইলেই কিন্তু নিউরন নার্সিং কোচিং সেন্টারের অফলাইন ব্যাচে অথবা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। সো একটা সঠিক গাইডলাইনের জন্য তোমরা খুব দ্রুত কোচিং সেন্টারের নাম্বারে, কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে অথবা আমাদের যে পেজ থেকে ক্লাস হচ্ছে এই পেজে কথা বলে তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হয়ে যাওয়ার সাথে সাথে তথ্যবহুল গাইড এবং লেকচার শিটগুলো একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। যারা সেকেন্ড টাইমার আছো, অনেকেই পরীক্ষার পরে নক দিয়েছো যে ভাইয়া আসলে প্রচুর ভেঙে পড়েছি, মানুষজনের কথা আর নিতে পারতেছি না, ভাল লাগতেছে না, মোটামুটি বেশ কিছু সমস্যা আমরা নতুনভাবে ফেস করতেছি। তো তোমাদের সবার জন্য একটাই পরামর্শ থাকবে, পাছে লোকে কিছু বলবে, এটাই স্বাভাবিক। যেই দেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, আমি আগেই বলছি যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এটার মূল টার্গেটই একজন প্লেয়ার তোমার কোর্টে এসে উনি নিজের কোর্টে যাবে, সামনের দিকে যাবে, আর সবাই পিছন দিক থেকে ওর হাত পা যা কিছু আছে সবকিছু টেনে ধরবে। তো যেই দেশের জাতীয় খেলা হতে পারে এটা, যে পিছন দিক থেকে টেনে ধরতে হবে, সেই দেশের মানুষ তোমাকে কখনোই সামনের দিকে যেতে দেবে না। এরা কথা দিয়ে পারুক, তাদের কাজ দিয়ে পারুক, তাদের অ্যাক্টিভিটিস দিয়ে পারুক, যেভাবে পারুক তোমাকে পিছনে নিয়ে আসার চেষ্টা করবে। সো ওই যে পাশে লোকে কিছু বলে, এদের কোনো কথা কানে নেওয়া যাবে না। কিন্তু তোমার নিজের ভিতরে একটা জেদ আনতে হবে যে আমি প্রথমবার হেরেই গিয়েছি, অনেক কটু কথা শুনেছি, অনেক ফ্রেন্ডরা চান্স পেয়েছে বা বেসরকারিভাবে ভর্তি হয়ে গিয়েছে, তারা অনেকে বলছে যে জুনিয়র হয়ে গেলি। প্রত্যাবর্তনটা তোমার এমন ভাবে করতে হবে যাতে সবাই জবাব তুমি এই প্রত্যাবর্তনের মাধ্যমে দিয়ে দিতে পারো। জবাবটা তোমার এই প্রত্যাবর্তনের মাধ্যমেই দিয়ে দিতে হবে, আর কোনো ওয়ে নাই। তুমি তোমার নিজের বেস্টটা দেয়া ট্রাই করবা, বাদ বাকি সৃষ্টিকর্তার উপরে। সো তোমাকে একটা কথাই বলবো, যেটা সবসময় বলি, যে ভাগ্য বলতে মানুষের যে জিনিসটা আছে সেটা একেবারেও ওই রকম না যে কপালে যা আছে তাই হবে। তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টার পরে যে জিনিসটা পাবা ওইটা তোমার কপালে ছিল। তোমার চেষ্টা যেখান থেকে শেষ হবে, তোমার সৃষ্টিকর্তার সাহায্য সেখান থেকে শুরু হবে। সো নিজের যতটুকু চেষ্টা আছে সেটা চালাই যেতে হবে। খুব দ্রুত একটু তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও, যারা সেকেন্ড টাইম ফ্রেন্ড আছে তোমাদের, যারা ক্লাস করতে চায় আমাদের সাথে, যারা সেকেন্ড টাইমার আছে, যারা আমাদের সাথে ক্লাস করতে চায়, তাদেরকে তোমরা একটু কাইন্ডলি করবা। হ্যাঁ, তাদেরকে তোমরা একটু লিঙ্কটা দিয়ে দিবা, আজকের ক্লাসের লিঙ্কটা তোমরা একটু কাইন্ডলি সবার কাছে পৌঁছাই দিবা, যারা ক্লাসে যুক্ত হতে চায়। এবং বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু তোমরা যুক্ত আছো, এই গ্রুপগুলোতে তোমরা একটু কাইন্ডলি দিয়ে দিবা। তোমরা একটু কাইন্ডলি গ্রুপগুলোতে ক্লাসটা দিয়ে দিবা, আমি যদিও দিতে পারতেছি না।
একটু নেট সমস্যা ছিল, আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত যে আমাদের একটু হচ্ছে নেট সমস্যা ছিল, যার কারণে এরকম হচ্ছে। ঠিক হয়ে যাবে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, এবং তোমার ফ্রেন্ড সার্কেল কারা কারা যুক্ত হচ্ছে সেটা একটু কাইন্ডলি জানাবা, যে তোমার ফ্রেন্ড সার্কেল কারা কারা যুক্ত হচ্ছে আমাদের সাথে সেটা একটু কাইন্ডলি হচ্ছে জানাবা। আর যারা হচ্ছে আমাদের সাথে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে যুক্ত হবে, শুধু তাদেরকে হচ্ছে মেনশন করে জানাই দাও যে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। আজকে বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। বিগত সালের প্রশ্নটা একটু দেখবো যে নার্সিং এ বিগত সালে আসলে কোন টাইপের কোন ধরনের প্রশ্নগুলো বেশি ফোকাস করতো, সেইগুলো একটু খেয়াল করবো। আর এগুলো তোমরা আগে অনেকবার পড়ানো হয়েছে, আগে অনেক পড়েছো, আজকে জাস্ট তোমরা একটু রিপ্লাই করবা এবং দেখবা যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে কিনা। এখানে সব প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট না, বিগত সালে অনেক প্রশ্ন এসেছে যেগুলো হচ্ছে বঙ্গবন্ধু কেন্দ্রিক অথবা হচ্ছে আমাদের যে সরকারের পতন হয়েছে সেই সরকার কেন্দ্রিক, যেগুলো এখন এই মুহূর্তে বাংলাদেশের ইম্পর্টেন্ট না। আমরা এই প্রশ্নগুলোকে স্কিপ করে যেগুলো আসার মতো এগুলো কার কতটুকু মনে আছে এবং এই প্রশ্নের আলোকে আমাদের আর কি কি প্রশ্ন হতে পারে, এখানে বিগত সালের যত প্রশ্ন আছে তোমাদের এ টু জেড এখন পর্যন্ত নার্সিং এ যত ক্লাস হয়েছে, যতগুলো হচ্ছে পরীক্ষা হয়েছে, এর সবগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। এবং এই প্রশ্নগুলো পড়ানোর পরে এই প্রশ্নের পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব, কারণ নার্সিং এ বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু রিপিট হয়, 30 থেকে 40 মার্ক রিপিট হয়। সো যারাই হচ্ছে সেকেন্ড টাইম এডমিশন দিবা, তোমাদের পড়তে আমার একদম হাতজোর রিকোয়েস্ট, ফার্স্ট অফ অল তোমরা বিগত সালের প্রশ্ন ব্যাংকটাকে একেবারে ঝালাপালা করে দিবা। বিগত সালের প্রশ্ন ব্যাংক নিউরন নার্সিং কোচিং সেন্টারের যে গাইডগুলো আছে, নিউরন নার্সিং কোচিং সেন্টারের যে গাইডগুলো আছে, এই গাইডের হচ্ছে শেষের দিকে গেলে বিগত সালের প্রশ্নগুলো একেবারে ব্যাখ্যা সহকারে দেয়া আছে। কেন এই আনসারটা হইল, কেন আর 3টা ভুল ছিল, এগুলো ব্যাখ্যা সহকারে দেয়া আছে। তোমাদের কাছে ফার্স্ট অনুরোধ, তোমরা এগুলো আগে শেষ করবা, দেন আমাকে বলবা যে ভাইয়া আমাদের হচ্ছে এটা মোটামুটি ভাবে শেষ হয়েছে, এখন হচ্ছে কি পড়বো। ঠিক আছে, তোমরা আমাকে পড়াশোনার বিষয়ক যতটুকু সাহায্য চাও আমি হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের দিক থেকে তোমাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু চেষ্টাটা তোমারই করতে হবে। আমাদের হচ্ছে শুধু হেল্পেই তোমার কোনো কাজ হবে না, বাসায় পড়তে হবে অনেক বেশি এবং চেষ্টা করতে হবে। তো বিগত সালের প্রশ্নগুলো দেখবো, আর সবার জন্য একটাই কথা, একটাই মেসেজ, যে দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং এর নামে বেনামে অনেকগুলো কোচিং এখন আছে। যেমন দেখবা হচ্ছে নিউরনের সাথে হালকা পাতলা কিছু অ্যাড করে প্লাস মাইনাস গুণ ভাগ এরকম অনেক কোচিং আছে, এগুলো থেকে সাবধান থাকবা। আমাদের বাজারে তোমরা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু এই বইটা পেয়ে যাবা। যারা নতুন আসতেছো, যারা পুরান আছো তারা অবশ্যই জানো, আর যারা নতুন আছো তাদেরকে তোমরা একটু সতর্ক করবা। বাজারে আমাদের নিউরন বই সারা বাংলাদেশে পাওয়া যায়, এর পিছনে আমাদের ব্রাঞ্চের লিস্টটা দেয়া আছে, আমাদের সারা বাংলাদেশে 50 ঊর্ধ্ব ব্রাঞ্চ আছে, এগুলোর ঠিকানা সম্পূর্ণ এই বইয়ের পিছনে দেয়া আছে। তোমরা যাতে প্রতারিত না হও সেজন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। সো তোমরা অবশ্যই নিউরন পাবলিকেশনের কিনা সেই জিনিসটা দেখে তারপর হচ্ছে এডমিট হবা এবং ছোটদেরকে এই বিষয়ে হচ্ছে হেল্প করবা ভর্তি বিষয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি আমরা ফার্স্টে আমাদের প্রশ্ন আছে 2021-22 এইখানের ফার্স্ট প্রশ্ন যেটা ছিল যে কোন বইটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত না। বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো আমরা একটু স্কিপ করব, কারণ ইন্টারে মাদ্রাসার একটা প্রশ্নে বঙ্গবন্ধু কেন্দ্রিক একটা প্রশ্ন হয়েছিল, সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কেন এখন এই প্রশ্ন দেওয়া হলো এই সেই। তো পরের প্রশ্নটা একটু দেখে তারপরে এই প্রশ্নটার উত্তরটা একটু জেনে যাই, যে কোন বইটি বঙ্গবন্ধু রহমান কর্তৃক রচিত নয়। যারা জানি একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করি তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করব। যারা এখন পর্যন্ত আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ভেঙে পড়া যাবে না, কোনোভাবেই হচ্ছে ভেঙে পড়া যাবে না। একটা বছর লাইফ থেকে গেছে তার মানে এই না যে আমার লাইফে একেবারে অনেক কিছু আমি হারাই ফেলাইছি, আমি মনে হয় আর ঘুরে দাঁড়াতে পারবো না, আমি মনে হয় আর উঠে দাঁড়াতে পারবো না, এমনটা যেন কারো মনে না হয়। প্রত্যাবর্তন করতে হবে ওখান থেকে। মানুষের সময় বাজে সময় আসবে, এই বাজে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে যে সামনের দিকে আগায় যেতে পারবে সেই আসলে হচ্ছে সফল ব্যক্তি। তো একটা বছর যারা মিস করতেছো তোমরা বুঝতে পারতেছো লাইফ থেকে একটা বছর আমার হারাই গেছে,
সো পরবর্তীতে যদি আবার বেসরকারিভাবেই পড়তে হয় তাহলে এই প্রত্যাবর্তনের কোনো দরকার নাই। তাহলে আমি বলবো যে নার্সিংটা তোমার জন্যই না, তুমি হচ্ছে টোটালি স্কিপ করো। আর যদি তোমার মনের মধ্যে একটা জেদ আনতে পারো যে একটা বছর আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করব যে আমার সামনে কেউ টিকতে পারবে না, বাংলাদেশে বিএসসিতে 1200 সিট, ডিপ্লোমাতে 2700 সিট, না দরকার নাই, আমার সিট আছে মাত্র 500টা, এই 500 জনের মধ্যে আমি একজন আছি, এইটা মনে করে যে পড়াশোনা শুরু করতে পারবা সেই আসলে হচ্ছে পড়াশোনা শুরু করো। আর যার মনের মধ্যে এই জিদটা নাই সে এখন থেকে স্কিপ করো, তার পড়াশোনার দরকার নেই, সে অন্য সাইড নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করো। আচ্ছা, তাহলে দেখো, বঙ্গবন্ধু তার জীবন দশায় বই লেখছিল 3টা। বঙ্গবন্ধু তার জীবন দশায় বই লেখছে মোট 3টা। একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, আর একটা হচ্ছে কারাগারের রোজনামচা, আর একটা লেখছে আমার দেখা নয়া চীন। বোঝা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন দশায় 3টা বই লিখছিল, একটা কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী এবং হচ্ছে আমার দেখা নয়া চীন। তাহলে লেখে নাই কোনটা? প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু কর্তৃক লিখিত নয় কোনটি? আমরা বাঙালি তো, যার কারণে মাঝে মাঝে ঢ দেখলে বুঝতে পারি যে এখানে মনে হয় ঢডাডাং কলিকাতা বলছে, যার কারণে যে সমস্যাটা হয় যে মাঝে মাঝে একদম প্রশ্নের শেষে নয় লেখা থাকে, কোনটি না লেখা থাকে, এতদূর পর্যন্ত চোখ দেওয়ার মতো সময় আমার নাই। না পর্যন্ত না গিয়ে বঙ্গবন্ধু কর্তৃক লিখিত কারাগারের রোজনামচা তো সে লেখছে, পরবর্তীতে দেখে অসমাপ্ত আত্মজীবনী অপশনে আছে, আমার দেখা নয়া চিহ্ন আছে, তার মানে কি হলো পরবর্তীতে খেয়াল করে যে নয়, তারপর আর কেন্দ্রে দিলে কাজ হবে হবে না। আচ্ছা, তাহলে আমার 71-এর দিনগুলি এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা যদি রাইট অ্যান্সার হয় তাহলে 71-এর দিনগুলি এই বিখ্যাত গ্রন্থটা কার লেখা বলতে পারবা? বিখ্যাত গ্রন্থটা কার লেখা? অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, 3টাই বঙ্গবন্ধুর, একটা নয়, সেটা হচ্ছে 71-এর দিনগুলি। 71-এর দিনগুলি কার লেখা সবাই একটু দ্রুত জানাও। 71-এর দিনগুলি কার লেখা? জিলানী হাসান জয় স্যার আমাদের বাংলার জন্য তুমুল জনপ্রিয় স্যার, ইনশাল্লাহ তোমরা বাংলা ক্লাসে স্যারকে পেয়ে যাবা। স্যার সালাম জানাইছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই তোমরা? অনেকদিন পর সবার সাথে আসলে দেখা হচ্ছে, অনেকদিন পর। আমি হচ্ছে অনলাইনে ক্লাস নিব, তারপর আবার চিন্তা করতেছি যে অনেকে ফার্স্টের দিকে চিন্তা করছে সরকারিতে চান্স পাই নাই, দ্বিতীয়বার প্রিপারেশন নিব, তো অনেকেই আবার ন্যাশনালে ভর্তি হয়েছে, অনেকে হচ্ছে বেসরকারি ভাবে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে এখন তোমরা যারা আছো এরাই হচ্ছে একেবারে পিওর সেকেন্ড টাইমার, এদেরকে নিয়েই ঘাটতে হবে, এদেরকেই সময় দিব এবং এদের জন্য ভালো কিছু একটা আসবে ইনশাল্লাহ, এ আশা আমরা করতেই পারি। জাহানারা ইমাম, মারিয়া আক্তার, তারপর হচ্ছে কথা অধিকারী, তারপর হচ্ছে সানজিদা, সবাই বলতেছে জাহানারা ইমাম। জাহানারা ইমামের যদি 71-এর দিনগুলি হয়, জাহানারা ইমামের যদি 71-এর দিনগুলি হয় তাহলে 71-এর ডায়েরি কার বলতো? 71-এর ডায়েরি, এই 71-এর ডায়েরি কার লেখা? 71-এর দিনগুলি জাহানারা ইমাম, 71-এর ডায়েরি কি লিখছে? একটু দ্রুত বলো সবাই, দ্রুত বলো, 71-এর ডায়েরি কি লিখছে? 71-এর ডায়েরি লিখছে সুফিয়া কামাল। প্রশ্নগুলো একটু ডিটেলসে শিখবা যে বিগত সালে আমার প্রশ্ন আসছে এইটা, এর পরবর্তী বছর যদি বইকেন্দ্রিক প্রশ্ন আসে তাহলে কি কি আসতে পারে, একটু ডিটেলসে যদি পড়াশোনা করো, বিগত সালের প্রশ্নগুলো যদি একটু ডিটেলসে পড়ো, আমি মনে করি ওখান থেকে 50-60 কভার করা খুব ইজি। কারণ প্রশ্ন প্যাটার্ন শুধু এই বছরেরটাই একটু চেঞ্জ করছে, তারও অনেক কারণ আছে। নার্সিং সেক্টরে চলমান একটা আন্দোলন ছিল, সরকার হঠাৎ করেই চেঞ্জ, যে কোনো কারণে এবছর প্রশ্ন প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হওয়ার কারণে তোমাদের অনেক বেশি হচ্ছে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, নিচের কোন দেশ জোড়ায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? এখন এই প্রশ্নটা যখনই পড়বা, শুধু যদি তুমি শিখে যাও যে নায়াগ্রা জলপ্রপাত এটার অবস্থান যুক্তরাষ্ট্র কানাডা, এতটুকু যদি হচ্ছে মুখস্থ করে যাও তাহলে হবে না। তুমি দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক পাঠ থেকে তোমার প্রশ্ন আসছে কোথা থেকে? জলপ্রপাত থেকে। তার মানে এই জলপ্রপাতের চ্যাপ্টারটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর কি কি জলপ্রপাত আছে, এছাড়া আর কোন কোন জলপ্রপাত থেকে প্রশ্ন আসার মতো, এই জলপ্রপাতগুলো আমি শেষ করব, কারণ জলপ্রপাত থেকে তারা প্রশ্ন ধরে। এই মাইন্ড সেটআপে তোমার এতদিন হচ্ছে পড়াশোনা করতে হবে, শুধু জিকেটা না, তুমি ইংরেজিটা,
দেখবা যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে কোথা থেকে, নাউন অ্যাডজেক্টিভ থেকে, প্রতি বছর আসে। তার মানে আমার এই বছরও আসবে, এই চ্যাপ্টারটা আমার ঝালাপালা করে ফেলতে হবে। আমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে একাধিক প্রশ্ন আসে, টেন্স থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তার মানে এই চ্যাপ্টারগুলোতে আমার বেশি ফোকাস করতে হবে। এইরকম টপিক ধরে এখন জলপ্রপাত থেকে যদি প্রশ্ন করা হয় তোমরা পারবা, আমার বিশ্বাস আছে। কিছুদিন আগেও পড়ানো হয়েছে নায়াগ্রা জলপ্রপাত, এটা হচ্ছে পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। এটার অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডায়। প্রশস্ত আর সর্বোচ্চ কিন্তু এক না, প্রশস্ত মানে অনেক জায়গা জুড়ে বিস্তৃত। কিন্তু যদি প্রশ্ন করে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, বলতে পারবা তোমরা? পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সবাই একটু দ্রুত বলো, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সবাই একটু দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। যুক্তরাষ্ট্র, কানাডা। রুকাই ইশরাত আমাদের সাথে যুক্ত আছে, তানজিলা মির যুক্ত আছে, সানজিদা রহমান যুক্ত আছে, শেষলেখা যুক্ত আছে, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারী, কবিতারা যুক্ত আছে, সিদ্ধাতুল আয়াত আরশি যুক্ত আছে, কথা অধিকারী যুক্ত আছে, শেষলেখা যুক্ত আছে। যারা হচ্ছে নার্সিং সেক্টরে ক্যারিয়ার করতে চায় কিন্তু সেকেন্ড টাইম কোনো কোচিং সেন্টারে এখন পর্যন্ত ভর্তি হও নাই, যদি চাও বাসায় বসে প্রিপারেশন নিবা, তাহলে অবশ্যই তোমরা নিউরো নার্সিং কোচিং সেন্টারের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবা, যেখানে সাধারণ জ্ঞানের জন্য আমি থাকবো, বাংলার জন্য আমাদের সবার প্রিয় জিল্লানি হাসান জয় স্যার থাকবে, সাধারণ বিজ্ঞান এবং হচ্ছে বায়োলজির জন্য তোমাদের সবার প্রিয় সেরা উদীয়মান টিচার নাইম শান্ত স্যার থাকবে। এছাড়া তোমরা টিচার প্যানেল সম্পর্কে জানো, সবাই প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা এবং দেশসেরা টিচার প্যানেল। সো দেরি না করে সবাই দ্রুত আমাদের অনলাইন অথবা অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের জুনিয়র যারা আসবে তাদেরকে অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানাবা যে তোমরা নির্দ্বিধায় এখানে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তাহলে যেটা বলছিলাম, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, অ্যাঞ্জেলস। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেলস জলপ্রপাত। আচ্ছা, অ্যাঞ্জেল জলপ্রপাতের অবস্থানটা যদি আসে, জিজ্ঞেস করে যে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল জলপ্রপাত, এটার অবস্থানটা কোথায় সেটাও তোমরা বলতে পারবা, ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়তে হবে। জলপ্রপাত থেকে ওরা প্রশ্ন ধরে, জলপ্রপাতটাকে এমন ভাবে পড়ে যাব যে এর যেখান থেকে প্রশ্ন দেখ না কেন আমি পারবো, এতটুকু কনফিডেন্স নিয়ে তারপর হচ্ছে যেতে হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন, সবাই হল থেকে বেরোয় মন খারাপ, পরীক্ষা ভালো হয় না, পরীক্ষা ভালো হয় না। সাধারণ জ্ঞানে কি হয়েছে? সাধারণ জ্ঞানে একটা মাত্র সাম্প্রতিক, যেটা হচ্ছে তোমাদের একটু নলেজের বাইরে ছিল, সেটা হচ্ছে যে মহাসিন হচ্ছে কবে শহীদ হয়েছিল, এরকম একটা হচ্ছে প্রশ্ন ছিল, যেটা হচ্ছে চট্টগ্রামের রাইট অ্যান্সার ছিল। একটা প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের অনলাইনে অফলাইনে কোথাও হচ্ছে বলা হয় না, কারণ আবু সাইদ এবং মুগ্ধকে নিয়েই হচ্ছে সবাই ভাবছিল যে এর মধ্যে থেকেই যেহেতু ভার্সিটিতে প্রশ্ন হয়েছে এখানেও হবে। হঠাৎ করে এই প্রশ্নটা আসার কারণে শুধু একটা প্রশ্ন, সেটা সাম্প্রতিক। তো এই একটা প্রশ্নের জন্য তো তোমাদের এত ঘাবড়ায় যাওয়া ঠিক হয় নাই যে কি হয়েছে না হয়েছে। তাহলে দেখো, জলপ্রপাত থেকে যদি প্রশ্ন আসে তোমরা পারবা। নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান যুক্তরাষ্ট্র, কানাডা। পৃথিবীর সব থেকে প্রশস্ততম জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর সর্বোচ্চ যদি বলে যে সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, তোমরা বলবা হচ্ছে অ্যাঞ্জেলস জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাতের যদি আবার অবস্থান জিজ্ঞেস করে তাহলে তোমরা বলতে পারবা ভেনিজুয়েলা। তাহলে জলপ্রপাত শেষ, যদি প্রশ্ন আসে এর মধ্য থেকেই আসে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। এরকম ব্যাখ্যা সহকারে সবগুলো পড়তে হবে। বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল হিসেব করা হয় কোন মাস থেকে কোন মাস, মানে বাজেট ঘোষণা করে, বুঝতে পারেন? বাজেট যেটাকে আমরা বলি বাজেট, বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয় কোন মাসে এবং বাজেট শেষ হয় কোন মাসে। এই বাজেটটাকে বলা হয় আর্থিক বছর। এই আর্থিক বছরের সময়কাল কোন মাস থেকে কোন মাস, দ্রুত বলেন। এগুলো আপনাদের পড়া বিষয়, জাস্ট একবার হচ্ছে টাচ দিয়ে চলে যাব, জাস্ট একবার টাচ দিয়ে চলে যাব। খুব দ্রুত একটু হচ্ছে অ্যান্সার করার ট্রাই করবেন, খুব দ্রুত অ্যান্সার করবেন। বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল, মানে আমরা যেটাকে বাজেট বললে খুব ভালোভাবে বুঝি, সেটা ঘোষণা করা হয় কোন মাস থেকে কোন মাস। একটা জিনিস খেয়াল করবেন, মাসের হিসেবে জুনের পরে জুলাই আসে, জুন এর পরে জুলাই। আমি যদি জুনের পরে জুলাই বলি তাহলে জুনের পরে জুলাই এর মধ্যে পার্থক্য থাকে মাত্র 1 মাস।
কিন্তু আমাদের বাজেট অথবা আর্থিক বছর এটা কি 1 মাসের জন্য হিসেব করা হয় নাকি 1 বছরের জন্য? অবশ্যই 1 বছরের জন্য। তাহলে জুলাই থেকে যদি আমি জুন বলি, তাহলে দেখেন এই জুলাই মাসের পরে আবার ঘুরে যদি জুন পর্যন্ত আমার আসতে হয়, তার মধ্যে 1 বছর সময় লেগে যায়। তার মানে ক্যালেন্ডারের হিসেবে জুনের পরে জুলাই আসলেও আর্থিক বছরের সময় আমার জুলাইয়ের পরে জুন হবে। তার মানে ক নাম্বার রাইট অ্যান্সার, জুলাই থেকে জুন। জুলাই থেকে জুন, সবাই পারছি? তানজিলা মির, হ্যাঁ 1 বছর 1 বছর 1 বছর। রাব্বি কি অবস্থা, কেমন আছো? কামরুন নাহার রুমানা, যদিও রাব্বি বেসরকারিতে ভর্তি হয়েছে, ব্যাপার না, তুমি সরকারির জন্য আবার প্রিপারেশন নাও, তোমার মধ্যে হচ্ছে প্রতিভা আছে, পারবা ইনশাল্লাহ। হিজাব কুইন আমাদের সাথে যুক্ত আছে। টপি আক্তার, তিনি বলছে 1 বছর। ওকে ফাইন। তাহলে দেখেন বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল হিসেব করা হয় জুলাই থেকে জুন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করি যেটা আপনাদের পারার কথা, বাংলাদেশের যে আর্থিক বছর বা বাজেট, এই বাজেটের সব থেকে বেশি টাকা ব্যয় হয় কোন খাতে বলতে পারবেন? ব্যয় হয় কোন খাতে? বাংলাদেশের যে বাজেটটা ঘোষণা করা হয়, এই বাজেটটা সব থেকে বেশি টাকা ব্যয় করা হয় কোন খাতে? যেমন আপনাদের অনেকগুলো খাত থাকে না, চিকিৎসা খাত, এই খাত সেই খাত, কোন খাতে সব থেকে বেশি ব্যয় হয় টাকা বলেন তো দ্রুত। অপশন লাগবে না, আপনাদের অপশন লাগবে না। এতদিন প্রিপারেশন নিয়েছেন, খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছেন, অপশনের দরকার নাই আমি যেটা মনে করি। যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করো না, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে করে তোমার যারা জুনিয়ররা আছে তারা যেন হচ্ছে ক্লাসটা পেয়ে যায়। তোমাদের আইডিতে একটু শেয়ার করবা। তোমাদের যেসব কলেজ ছিল, কলেজের যদি কোনো গ্রুপ থাকে, পেজ থাকে, এই পেজগুলোতে দিয়ে দিবা, যাতে করে তোমার যারা জুনিয়ররা ইন্টার পরীক্ষা দিচ্ছে তারা যেন খুব সহজে পেয়ে যায় পেজটা, আমাদের সাথে যেন যোগাযোগ করতে পারে। জনপ্রশাসন খাতে, রাইট, একজন বলছে জনপ্রশাসন খাতে, আর কারো অ্যান্সার আমি পাই না। নাজমুল, জনপ্রশাসন খাতে, রাইট। জনপ্রশাসন খাতে সব থেকে বেশি টাকা ব্যয় করা হয়। বাংলাদেশের আর্থিক বাজেটের যে বাজেটটা ঘোষণা করা হয়, এই বাজেটের সব থেকে বেশি টাকা ব্যয় করা হয় জনপ্রশাসন খাতে। সবাইকে বলছি ফার্স্টের দিন থেকে সিরিয়াস থাকবা এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা থাকতে হবে, বাধ্যতামূলক। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা থাকবে আমাদের, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি কি আছে। বাঙালির মুক্তির সনদ কোনটা? সবাই একটু দ্রুত বলো, কোনটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? কোনটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? 11 দফাকে, 7ই মার্চের ভাষণকে, জয় বাংলাকে, নাকি হচ্ছে 6 দফাকে? যদিও আগে আমাদের হচ্ছে প্রশ্ন প্যাটার্নের ধরন একটা ছিল, এখন প্রশ্ন প্যাটার্নের ধরন হচ্ছে আর একটা, সো ওইভাবেই হচ্ছে একটু করতে হবে আমাদের, ঠিক আছে? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। বাঙালির মুক্তির সনদ কয় দফা? কোনটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? সব গ্রুপে পৌঁছাইছে কিনা একটু কাইন্ডলি হচ্ছে জানাই দিবা, আর যদি না পৌঁছায় তাহলে তোমরা একটু জানাই দিবে। এটা সবাই জানি আমরা যে বাঙালির মুক্তির সনদ হচ্ছে 6 দফা। এই 6 দফা সম্পর্কে আমরা সবকিছু জানি, ডিটেলসে জানি, ঠিক আছে? দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার আগে 6 দফাটাকে একেবারে ঝালাপালা করে দিয়েছিলাম, সেটা তোমরা বলতে পারবা। এই যে 6 দফা ঘোষণা করা হয়েছে 1966 সালে, কি করছে যদি জিজ্ঞেস করে তাহলে বলতে পারবা বঙ্গবন্ধু। বাঙালির মুক্তির কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ বলা হয়। যদি বলে কিসের সাথে 6 দফাটাকে তুলনা করা হয়, কিসের সাথে 6 দফাটাকে তুলনা করা হয়, তাহলে বাঙালির মুক্তির সনদ বললে হবে না, তাহলে বলতে হবে ম্যাগনা কার্টা। তাহলে কি বলতে হবে? ম্যাগনা কার্টা। 6 দফাটাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। কিসের সাথে? ম্যাগনা কার্টার সাথে। তোমাদেরকে যেটা বলতে হবে 6 দফা দিবসটা কত তারিখে, জাস্ট কিছুদিন আগে আমরা পড়ে আসছি। 6 দফা দিবস কত তারিখে একটু শুনি আমরা, হ্যাঁ? 6 দফা দিবসটা কত তারিখে? বিগত সালে এই প্রশ্নগুলো আসছে,
তার মানে আহামরি কঠিন প্রশ্ন আসে নাই, এবছরও তোমাদের সাধারণ জ্ঞান হার্ড করে নাই। ঠিক আছে, দ্রুত দ্রুত একটু জানাই দাও, দ্রুত একটু জানাই দিবা যে 6 দফা দিবসটা কত তারিখে। আমরা কি জানি? অবশ্যই জানি। 6 দফা দিবসটা হচ্ছে 7 জুন। কত জুন? 7 জুন। 7 জুন কি 6 দফা দিবস ঘোষণা হয়েছিল? না, 6 দফা মূলত 1966 সালে 5-6 ফেব্রুয়ারি প্রথম বঙ্গবন্ধু হচ্ছে ঘোষণা করে। দাবি না মানার কারণে পরবর্তীতে 23 মার্চ কোথায়? লাহোরে এই দাবিটা আবার উত্থাপন করা হয়। এই দাবিটা লাহোরে আবার উত্থাপন করা হয় 23 মার্চ। কিন্তু এই দাবি না মানার কারণে বাঙালির একটা আন্দোলন গড়ে তোলে, যেখানে পুলিশ গুলিবর্ষণ করলে 11 জন শহীদ হয়। এই যে 11 জন শহীদ হয়, এরা শহীদ হয়েছিল 7 জুন তারিখে, যার কারণে 6 দফা দিবসটা কত জুন? 7 জুন। রাইট। পরবর্তী প্রশ্নটা, যেটা আপনাদের ন্যাশনালে যারা পরীক্ষা দিচ্ছেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিচ্ছেন অনার্সের জন্য, তাদের এই প্রশ্নটা আসছে যে বাংলাদেশকে কবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়? পাইছেন কিনা বলেন? এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে না? অবশ্যই আসছে, দ্রুত জানান। একদম ফার্স্ট দিন থেকে যদি সিরিয়াসলি নিয়ে পড়াশোনা করতে পারেন, দৈনিক যদি একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারেন, আপনার জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। আর যদি চিন্তা করেন আজ না কাল, যার লাইফে কাল শব্দটা থাকবে, যে হিউজ পরিমাণ সময় আছে, এখন পর্যন্ত ইন্টার পরীক্ষায় শেষ হয় নাই, আমি তো 1 বছর পড়েছি, তো আমার হচ্ছে একটু পরে প্রিপারেশন শুরু করলেও কোনো সমস্যা নাই, এই চিন্তা ভাবনার মধ্যে যারা আছেন যে আজকে একটা নাটক দেখি, কালকে থেকে ইনশাল্লাহ পড়ে একদম ফাটাই ফেলাবো, আপনারা বিশ্বাস করেন ফাটাইতে আর পারবেন না। এবছরও আপনারা ফেটে গেছেন, পরের বছরও আবার ফেটে যাবেন, শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে আজকে না কাল, আজ না কাল। শুধু এই কথার জন্য এবছরও আপনারা পারেন নাই। যদি এই শব্দটা আপনাদের ডিকশনারিতে আবার থাকে, তাহলে পরবর্তী বছরও আপনারা পারবেন না, হেরে যাবেন। সো হারা যাবে না, এই শব্দগুলো হচ্ছে নিজেদের মধ্যে রাখাও যাবে না। বাংলাদেশকে কবে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়? দ্রুত বলে দেন। আচ্ছা, 10 এপ্রিল 1971 সাল বাংলাদেশে একটা কাহিনী হয়েছিল। কি হয়েছিল? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত সালে, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত সালে? 10 এপ্রিল 1971 সালে অস্থায়ী সরকার গঠিত হয়। আমরা জানি সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যেহেতু পশ্চিম পাকিস্তানের কারাগারে ছিল, অস্থায়ী রাষ্ট্রপতি কারে রাখছিলাম? সৈয়দ নজরুলকে। রাইট, তোমরা জানো, জাস্ট হচ্ছে একটু এখনই করো। এরপরে হচ্ছে অর্থ শিল্প বাণিজ্য মন্ত্রী কে ছিল? এম মনসুর আলী। স্বরাষ্ট্র ত্রাণ কৃষি মন্ত্রী কে ছিল অস্থায়ী সরকারের? এইচ এম কামরুজ্জামান। রাইট, ওকে। তাহলে দেখো, এই যে 10 এপ্রিল 1971 সালে অস্থায়ী সরকার গঠন করা হয়, এদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়। বারবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে? ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে? সেটা 10 এপ্রিল 1971। আচ্ছা, এই যে অস্থায়ী সরকারটা আমরা গঠন করলাম, এই অস্থায়ী সরকারকে শপথ বাক্য পাঠ করানো লাগবে না? যে চাল ডাল যা আসবে সবকিছু হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে বন্টন করে দিব, কোনো চুরি চাচরামি করব না, এই শপথ বাক্য তো পাঠ করানো লাগবে। বঙ্গবন্ধু একটা উক্তি করছিল যে যুদ্ধের পরে যা আছে সবকিছু তোমরা নিয়ে গেছো, আমারে দিয়ে গেছো কতগুলো চোর। ঠিক আছে, তো এই যে চুরি চাচরামি যেন মন্ত্রী মিনিস্টার না করে, এই জন্য শপথ বাক্য পাঠ করাইতে হবে। অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যেটা 10 এপ্রিল গঠন করা হয়েছিল, এরা শপথ বাক্য পাঠ করছে কয় তারিখে বলতে পারবা? অস্থায়ী সরকার কত তারিখে শপথ বাক্য পাঠ করে? অ্যান্সার করো তো, এখানের মধ্যে অ্যান্সার আছে। অস্থায়ী সরকার কত তারিখে শপথ বাক্য পাঠ করে? দ্রুত বলো। অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কত তারিখে শপথ বাক্য পাঠ করছে? অস্থায়ী সরকার কত তারিখে শপথ বাক্য পাঠ করছে? দ্রুত জানাও। অস্থায়ী সরকারটা শপথ বাক্য পাঠ করছে 17 এপ্রিল 1971। এই তারিখে কি করছে? শপথ বাক্য পাঠ করছে। এবং এই তারিখে বাংলাদেশকে প্রজাতন্ত্র এবং যদি বলা হয় গণতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। তাহলে দেখেন,
মুজিবনগর সরকার যেটা বলা হইতো সেটা এখন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যেটা গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971। এই সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971। আর এই শপথ গ্রহণ করার তারিখটাতেই বাংলাদেশকে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এটা আপনাদের ন্যাশনাল ভার্সিটির পরীক্ষায় আসছে। ওকে, আপনারা যখনই পড়াশোনা করবেন এইভাবে একটু পর্যালোচনা করে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে এই চ্যাপ্টারে আর কিছু থাকবে না। আচ্ছা, এইটা একটু আপডেট আসছে। এই প্রশ্নটা যখন আসছিল তখন আসলে উত্তর ছিল 5, এখন উত্তরটা চেঞ্জ হবে, এখন আর 5 থাকবে না। হ্যাঁ, কতজন বাংলাদেশি এবারে জয় করেছে দ্রুত বলেন। এই প্রশ্নটা আপডেট হয়েছে, একটু দ্রুত জানান। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পরে আপনার ক্লাস। সুমাই ইসলাম চাঁদনি, হ্যাঁ অনেকদিন পরে, এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত নিব, কিন্তু তোমাদের দ্রুত। কবিতা রায় বলেছে 6 জন, কবিতা রায় 6 জন, নিশা আক্তার বলতেছে 6 জন। এটা 6 জন ছিল তোমাদের পরীক্ষায় যখন অ্যান্সার করতা, যদি আসতো তাহলে 6 জন করলে হইতো, কিন্তু বর্তমানে এই সংখ্যাটা 6 কেও বাদ দিয়ে 7 জনে চলে গেছে। কয়জনে চলে গেছে? 7 জনে চলে গেছে। রিসেন্টলি কিছুদিন আগে আরো একজন ই করছে, ঠিক আছে? তার মানে 7 জন হবে। যারা 6 বলতেছো, জিদ্দাস 6 না, তারপর রুকাইয়া ইস্টার 7 বলছে, প্রিয়াঙ্কা অধিকারী 7 বলছে, থ্যাংক ইউ। কবিতা রায় 7 বলছে, আফিয়া আক্তার 5 জন, অনেক আগে ছিল। শেষ লেখা 6 জন ছিল, রিসেন্টলি আবার চেঞ্জ হয়েছে। এখন যদি পরীক্ষা আসে তাহলে 7 জন দিতে হবে। এখন পরীক্ষা আসলে 7 জন দিতে হবে। এভারেজ জয় বাংলাদেশের সংখ্যা 7 জন। এখন আমি প্রশ্ন করি, প্রথম এভারেজ জয় করছে কে? দ্রুত বলো। জিদ্দাস বলছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দ্রুত বলো সবাই একটু। প্রথম এভারেজ জয় করছে কে? দ্রুত একটু জানাও। প্রথম এভারেজ জয় করছে কে? এটাও আপনাদের নার্সিং পরীক্ষা আসছে, এটা আপনারা সবাই জানেন, মুসা ইব্রাহিম। যদি নারীদের মধ্যে প্রথম এভারেজ জয় করছে কে, তাহলে কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন আপনারা, কারণ আপনারা এই প্রশ্নগুলো জানেন, এগুলো কনফিউজিং হওয়ার কিছু নাই। প্রথম এভারেজ জয় করছে মুসা ইব্রাহিম, নারীদের মধ্যে প্রথম করছে নিশাত মজুমদার। আচ্ছা, সর্বশেষ মানে সপ্তম ব্যক্তি কে বলতে পারবেন? সপ্তম ব্যক্তি হিসেবে এভারেজ জয় করেছে বাংলাদেশের কোন ব্যক্তি? বলতে পারবেন আপনারা? দেখি কে বলতে পারেন। মুসা ইব্রাহিম, হ্যাঁ মুসা ইব্রাহিম প্রথম, ঠিক আছে। নিশাত মজুমদার নারীদের মধ্য থেকে প্রথম। সপ্তম কে? ইকরামুল হাসান শাকিল। মনে রাখেন শুধু। সর্বশেষ বাংলাদেশের পক্ষে সপ্তম ব্যক্তি হিসেবে এবারে জয় করেছে ইকরামুল। আচ্ছা, মুসা ইব্রাহিম, হ্যাঁ নিশা অ্যান্সার করেছে, ইকরামুল হাসান শাকিল, থ্যাংক ইউ। আচ্ছা, একটু ইন্টারনেট থেকে ঘুরে আসি। www এর পূর্ণরূপ কি? www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। একটু খেয়াল করবেন বানানটা। হ্যাঁ, www এর পূর্ণরূপ কি? কোনটা হবে? ইকরামুল, শ্রীশ দাস, থ্যাংক ইউ। বাবর আলী, প্রিয়াঙ্কা অধিকারী। বাবর আলী ষষ্ঠতম ছিল, ঠিক আছে? তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত সর্বশেষ বাবর আলী ছিল, এরপরে এখন চেঞ্জ হয়ে এভারেজ জয়কারীর সংখ্যা 7 জন, আর সর্বশেষ ইকরামুল। সাথে সবাই বলতেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। একটু নাক কান চোখ খোলা রাখবা, ঠিক আছে? এখানে কিন্তু অড লেখা, এটা যদি ক নাম্বার অপশনে থাকতো অনেকে এটাও অ্যান্সার করে ফেলতো, ঠিক আছে? তো একটু খেয়াল করবা যে অড নাকি ওয়ার্ল্ড। যেহেতু আমাদের ইন্টারনেটটা এটা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, তার মানে ওয়ার্ল্ড হবে, নাকি অড না, ওয়ার্ল্ড। ওকে, সবাই সাথে এক বলছে। এখন দেখো, বিগত সালের প্রশ্ন কি তোমার কাছে আহামরি কঠিন মনে হচ্ছে? সবকিছুই সহজ।
তুমি যেই বছর পরীক্ষা দিবা তোমার কাছে ওই বছরেরটাই সব থেকে কঠিন মনে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি হলে গিয়ে তোমার নার্ভ প্রেশারটাকে ধরে রাখতে পারো না, তুমি আসলে মূলত কি হয়ে যাও, নার্ভাস হয়ে যাও, যার কারণে তুমি ওই প্রশ্নটাই, তুমি যেই প্রশ্নটার পরীক্ষাটা দিয়ে আসছো, যেটাতে তুমি 50+ করতে পারো নাই, 60+ করতে পারো নাই, বা পাস মার্ক তুলতে পারো নাই, সেই প্রশ্নটাই এখন একবার ঠান্ডা মাথায় দেখো, দেখবা যে তুমি ওখানে 60 থেকে 70টা প্রশ্ন ইজিলি পারো। ওখানে কেন পারো নাই? কারণ কি? ওখানে গিয়ে তোমার যে প্রেশারটা, হলের যে প্রেশারটা, তোমার যে চাপটা, এই চাপটা তোমরা ধরে রাখতে পারো নাই। যার কারণে সবসময় বলি যে নার্সিং পরীক্ষা দেওয়ার আগে যেসব ভার্সিটি পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে তোমরা অ্যাটেন্ড করো। এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করলে তোমরা হলের একটা বিষয় বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, নিশা আক্তার ভাই, আপনার ক্লাস খুব ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাথী বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, হিজাব ওয়ার্ল্ড বলতে আছে, ফৌজিয়া মিষ্টি আমাদের সাথে যুক্ত আছেন, রাব্বি যুক্ত আছেন, প্রিয়াঙ্কা অধিকারী, সাদিয়া আফনান মারিয়া আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। সবাই একটু দ্রুত বলো, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? আমরা সবাই জানি যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। সৈয়দ মইনুল হোসেন, সবাই বলতে পারছি? আচ্ছা, জাতীয় স্মৃতিসৌধ না এসে যদি জাতীয় শহীদ মিনার আসে, এটাও আমরা পারবো। জাতীয় শহীদ মিনার আমরা পারবো না? অবশ্যই পারবো। যারা বিগত দিনে আমার ক্লাস করছো তাদের জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, তারপর হচ্ছে আশপাশ যা কিছু আছে, সাবাস বাংলাদেশ, অপরাজেয় বাংলা, এগুলো সব জানার কথা। ঠিক আছে, সৈয়দ মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন যদি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হয়, যেটার অবস্থান হচ্ছে ঢাকা সাভার, কোথায়? সাভারে। জাতীয় স্মৃতি শহীদ মিনার যেটা হচ্ছে তোমার ঢাকা মেডিকেলের পিছনে, ঢাকা ভার্সিটির ওই এরিয়াতে অবস্থিত, এটা শিল্পী হচ্ছে হামিদুর রহমান। হামিদুর রহমান। আচ্ছা, হামিদুর রহমান যদি জাতীয় স্মৃতিসৌধ করে, তাহলে জাতীয় সংসদের শিল্পীকে? সবাই একটু দ্রুত বলো, জাতীয় সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদের শিল্পীকে? সবাই একটু দ্রুত বলো, দ্রুত বলো। হিজাবি কন্যা, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, রুকাইয়া। ও মাই গড, 9 আনসার করে শুরু করছো। মেন্টরকে অবভিয়াসলি ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, মারিয়া আক্তার যুক্ত আছে। সবাই সবাই সবাই, তোমারটা একটু আমাদের কাছে কি পরে আসে? আমি কি তোমাদের থেকে একটু পিছিয়ে আছি নেটে, না? আচ্ছা, সবাই অবশ্যই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে করে তোমার যারা আছে, ছোট ভাই বোন যারা নার্সিং সেক্টরে আসতে যাচ্ছে, তারা যেন প্রতারিত না হয়। আমাদের সারা বাংলাদেশে নিউরন পাবলিকেশন থেকে যে গাইডটা বের করা আছে, যেটা পড়ে হাজারো স্টুডেন্ট তাদের স্বপ্ন পূরণ করে, এই গাইডের পিছনে আমাদের 50টা যে ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশের, এই 50টা ব্রাঞ্চের কিন্তু ঠিকানা, নাম্বার সহ দেয়া আছে, যাতে কেউ প্রতারিত না হয়। এছাড়া তোমরা জানো যে নার্সিং সেক্টরে যে যেখানেই পড়াশোনা করুক না কেন, আমাদের নিউরনের বই কিন্তু একাডেমিক ভাবে পড়তে হয়। ওদের পিছনেও আমাদের কোচিং সেন্টারের নাম্বার দেয়া আছে। সো যারা নার্সিং স্টুডেন্ট আছো, তোমরা সেখান থেকে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করবা, যাতে প্রতারিত না হয়। আর তোমরা বেশি বেশি করে তোমাদের কলেজের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, যাতে করে জুনিয়ররা তোমাদের এই ক্লাসগুলো দেখতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, জাতীয় সংসদের শিল্পী বলছিলাম, তোমরা বলতে পারছো? জাতীয় সংসদের শিল্পী কি বলতে পারছো তোমরা? অবশ্যই পারার কথা। জাতীয় সংসদের শিল্পী হচ্ছে লুই আইকন। পারছো না তোমরা? লুই আইকন, উনি হচ্ছে জাতীয় সংসদের শিল্পী। বাংলাদেশের যে জাতীয় সংসদটা আছে, এটা শিল্পী হচ্ছে লুই আইকন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। লেডি উইথ দ্য ল্যাম্প, এটা কার উপাধি? লেডি উইথ দ্য ল্যাম্প, এটা কার উপাধি? সবাই একটু দ্রুত বলো, লেডি উইথ দ্য ল্যাম্প এটা কার উপাধি? কার উপাধি? কার উপাধি? তোমরা কি মেসেজ, তোমরা কি হচ্ছে দিচ্ছ? 71-এর দিনগুলি, জাহানারা ইমাম, আমি কি অনেক পিছিয়ে আছি নাকি? পারো বা না পারো, অ্যান্সার একটা মারতে হবে। আন্দাজে মারলেও হচ্ছে দিতে হবে, আন্দাজে দিলেও দিতে হবে। যে পারি না বলতে কোনো সাউন্ড নাই। তোমাদের নার্সিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নাই। নার্সিংয়ে যেহেতু একটা নেগেটিভ মার্কিং নাই, তার মানে কি জানো? ওই যে তোমাদের একটা একটা ডায়লগ আছে না, তোমরা সিআইডি দেখো না, তার মানে কি দয়া তুমি বুঝতে পারো?
নার্সিং এ নেগেটিভ মার্কিং নাই, এর মানে কি দয়া? এর মানে হচ্ছে তোমার 100টায় দাগাই আসতে হবে, কোনো একটাও ছাড়া যাবে না। ওকে, 9 সি বলতেছে, 9 সবাই সি বলতেছে, কি বলতেছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আচ্ছা, লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে বলা হয়। যদি এই প্রশ্নটা লেডি উইথ দ্য ল্যাম্প না এসে যদি বলতো আধুনিক নার্সিং এর জনক বলা হয় কাকে? আধুনিক নার্সিং এর জনক বলা হয় কাকে? বলতে পারবা? আধুনিক নার্সিং এর জনক বলা হয় কাকে? দ্রুত বলো। আধুনিক নার্সিং এর জনক বলা হয় কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে আধুনিক নার্সিং এর জনক বলা হয়। লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় যিনি জন্মগ্রহণ করছিল কত তারিখে বলতে পারবা? 12 কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কি তোমাদের পরীক্ষা ঠিক 4 দিন আগে, তোমাদের পরীক্ষা যে তারিখে হয়েছিল ঠিক 4 দিন আগে, কোন মাস? 12ই মে। এই 12ই মে লেডি উইথ দ্য ল্যাম্প বা ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিল, যার কারণে এই 12ই মে তারিখটা আমরা বিশ্ব নার্স দিবস পালন করি। মনে আছে? বিশ্ব নার্স দিবস কত তারিখে? 12ই মে। কে জন্মগ্রহণ করেছিল? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাকে আমরা কি বলি? আধুনিক নার্সিং এর জনক বলি। আর কি বলি? লেডি উইথ দ্য ল্যাম্প বলি। ঠিক আছে, মনে থাকবে? থাকার কথা। 10 নম্বরের যে প্রশ্নটা সেটাও তোমাদের দেখা যাচ্ছে, বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ কোনটা? বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ কোনটা? তোমরা 10 নম্বরের অ্যান্সার করো, 10 নম্বরের অ্যান্সার করো দ্রুত। 12ই মে। প্রিয়াঙ্কা অধিকারী। মনীষা ইয়াসমিন আছে রাজশাহী থেকে। সুফিয়া আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে ফৌজিয়া মিষ্টি আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। হিজাবি কুইন আমাদের সাথে যুক্ত আছে। শেষ লেখা আমাদের সাথে যুক্ত আছে কিন্তু। নিশা আক্তার যুক্ত আছে আমাদের সাথে। সবাই দ্রুত বলো। বিশ্বের জনসংখ্যায় হচ্ছে শীর্ষ দেশ কোনটা? একটা সময় ভারত ছিল, এখন এই ভারতটাকে টপকে, একটা সময় এটা চীন ছিল, তো চীনটাকে টপকে এখন হচ্ছে ভারত বিশ্বের জনসংখ্যায় 1 নম্বরে আছে। যারা ভারত বলছো সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা ভারত বলো নাই তারা হয়তো ব্যাকডেটের বই পড়েছো যেখানে চীন দেয়া ছিল, কিন্তু এখন আর চীন দিলে হবে না। বিশ্বের জনসংখ্যায় বর্তমানে বৃহৎ রাষ্ট্র হচ্ছে ভারত জনসংখ্যায় সব থেকে বড় রাষ্ট্র। ওকে, তাহলে বলো, নিচের কোন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পায় নাই? এর মধ্যে নিচের কোন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পায় নাই? আমি একটু দেখলাম, তোমরা দেখতে পারছো কিনা জানি না। দ্রুত বলো। ইয়াসির আরাফাত, ওয়াং সাং সুচি, বারাক হোসেন ওবামা, নাকি হচ্ছে ভ্লাদিমির পুতিন? কে পায় নাই? আমরা জানি বারাক হোসেন ওবামা পাইছে, ওয়াং সাং সুচিও পাইছে, মিয়ানমারের প্রেসিডেন্ট, যেটা হচ্ছে রাখাইন হত্যা মামলার জন্য উনি আবার হচ্ছে ফেরতও দিয়েছিল। ভ্লাদিমির পুতিন 11 তো সবাই বলতেছে ডি 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 রাইট। 11 রাইট আনসার হচ্ছে ডি, ভ্লাদিমির পুতিন, যিনি এখন পর্যন্ত কি পায় নাই? কোনো নোবেল পুরস্কার নাই তার। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কারটা কে পেয়েছিল? আচ্ছা, ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার কে পাইছে এটা বলবা। আর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পায়? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিতে নোবেল পুরস্কার পায় 1900 কত সালে? 13 সালে। সংস অফারিংস একটা ইংরেজি কাব্যগ্রন্থ, এটাকে উনি বাংলায় অনুবাদ করছে, যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। রাইট নাকি? ভুল হইলে তোমরা বলবা, ঠিক আছে? ভুল হইলে তোমরা বলবা। আর সবাই হচ্ছে কমেন্ট করবা, সবাই কমেন্ট করো। তোমাদের কমেন্ট তো আমার সামনে আসেই না, এইসব প্রশ্ন তো তোমাদের পারার কথা, ইজিলি পারার কথা এইসব প্রশ্ন। তো সবাই হচ্ছে আগে কমেন্ট করে বসে থাকবা। ওকে, তারপর দেখো এপিজে আবুল কালাম কে ছিল? এপিজে আবুল কালাম উনি কি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী, পাকিস্তানের হচ্ছে প্রধানমন্ত্রী ছিল, ভারতের শিল্পপতি, নাকি ভারতের রাষ্ট্রপতি? কোনটা দ্রুত। এপিজে আবুল কালাম কে ছিল? এপিজে আবুল কালাম, এটা আমরা সবাই জানি, আমি প্রায় বলি যে এপিজে আবুল কালামের একটা বিখ্যাত উক্তি আছে, যেটা তোমাদের একেবারে যে বইয়ের যে টেবিলটা আছে না,
ওই বইয়ের টেবিলে একেবারে গেঁথে রাখা উচিত, বইয়ের টেবিলটায় গেঁথে রাখা উচিত এপিজে আবুল কালামের উক্তিটা। উক্তিটা এমন ছিল যে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা মানুষকে কি করতে দেয় না, ঘুমাতে দেয় না। এখন তোমার স্বপ্ন হচ্ছে নার্সিং সেক্টরে চান্স পাওয়া, নার্সিং সেক্টরে হচ্ছে ভালো মানে হচ্ছে একটা সিট দখল করা সরকারি, এটা ঘুমাই দেখলে কাজ হবে না, এটা কি করতে হবে, জেগে জেগে দেখতে হবে যে একটা সিট আমার লাগবে, কি করতে হবে কি না করতে হবে। তার মানে কি, এই যে টেনশনটা মাথায় যখন আমার ঘুরপাক খাবে তখন আমি ঘুমাইতে পারবো না। ঠিক আছে, এই মহৎ ব্যক্তি এপিজে আবুল কালাম, উনি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী। উনি শুধু রাষ্ট্রপতি তা না, উনি পরমাণু বিজ্ঞানীও ছিল। ঠিক আছে, ভারতের, পাকিস্তানের না। মুসলমান শুনেই যেন পাকিস্তানের দিকে দৌড় দেই না আমরা। এপিজে আবুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিল। ওকে ফাইন, পরবর্তীতে একটু আমরা দ্রুত দ্রুত যাওয়ার চেষ্টা করি। কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে বলতে পারবা? প্রাকৃত, পলি, সংস্কৃত নাকি অসমিয়া? অসমিয়া কোনটা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? দ্রুত বলবা, শুধু অ্যান্সার করে যাবা তোমরা শুধু অ্যান্সার করতেই থাকবা, নন স্টপ অ্যান্সার চলবে। এগুলার প্রশ্ন অ্যান্সার সহ পিডিএফ ফাইল দিয়ে দিব, সো এখানে হচ্ছে করতে হবে না। হ্যাঁ, তোমরা শুধু অ্যান্সার করে যাও। এইরকম একটু ব্যাখ্যা সহকারে পড়বা। সাধারণ জ্ঞান ইংরেজিটা এভাবে যদি শেষ করতে পারো, বাংলা ইনশাল্লাহ খুব ভালোভাবেই শেষ হয়ে যাবে। পড়াশোনা বিষয়ক যতটুকু হেল্প লাগে, নিউরন নার্সিং কোচিং সেন্টার তোমাদের সাথে সবসময় ছিল এবং থাকবে। অফলাইন স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট হচ্ছে এবছর প্রশ্ন প্যাটার্ন খারাপ দেখে খারাপ রেজাল্ট করতে পারে, কিন্তু ওদের কাছ থেকে যদি রিভিউ নাও ইনশাল্লাহ আশা করি ওরা সবাই ভালো রিভিউ দেবে কোচিং সেন্টার সম্পর্কে। সো তোমাদের যারা জুনিয়ররা আছে সবাইকে এখানে ভর্তির জন্য হচ্ছে পরামর্শ দিবা যে খুব তাড়াতাড়ি যেন ওরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। আবার তোমরাও যারা সেকেন্ড টাইমার এখন পর্যন্ত কোথাও ভর্তি হও নাই, তারা অবশ্যই অনলাইন অথবা অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করবা। জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ডিসকাউন্ট অফারটা চলবে। ঠিক আছে, পারছি আমরা? কে পারছি? 13-14 যেটা যেটা দেখা যায় সবগুলোরই আনসার করো, যেটা যেটা দেখতে পাচ্ছ সবগুলোরই আনসার করো। বাংলা ভাষায় এসেছে কোন ভাষার রূপ থেকে? খ বলতেছে প্রাকৃত। জি ভাইয়া, দোয়া করবেন সারা জাকির সাথী, ইনশাল্লাহ তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, এটা সব সময় থাকে। প্রাকৃত রূপ থেকে, বাংলা ভাষা যে ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে প্রাকৃত। এটা হয়তো বা বাংলা থেকে এখানে টাইপিং হয়ে চলে এসেছে, এটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে অবশ্য, কারণ কোন ভাষার জন্ম নিয়ে কথা বলতেছে। ওকে, কোন জেলা পদ্মা সেতুর সাথে সরাসরি সম্পৃক্ত নয়? আমরা জানি যে এক পাশে মুন্সিগঞ্জ, এক পাশে শরীয়তপুর এবং মাদারীপুর। পটুয়াখালীটা অনেক দূরে, আমার নিজ জেলা পটুয়াখালী, সেটা হচ্ছে একেবারে দক্ষিণে সমুদ্র পারে। সো পটুয়াখালীটা আসলে পদ্মা সেতুর সাথে সরাসরি সম্পৃক্ত না, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী দুইটা প্রশ্নের অ্যান্সার দাও দ্রুত। 15, কোন জেলায় সুন্দরবন নাই? এখন সুন্দরবন নাই যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে জানতে হবে সুন্দরবন আছে কোন কোন জেলায়, কোন কোন জেলায় সুন্দরবন আছে সেটা আগে জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্ন, এগুলোই আসতো। তাহলে দেখো, কোন জেলায় সুন্দরবন নাই? সুন্দরবন আছে 5টা জেলায়। সুন্দরবনের অবস্থান কয়টা জেলায়? 5টা জেলায়। কোনটা কোনটা? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং হচ্ছে বরগুনা। তাহলে দেখো কোন 5টা জেলা, একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে সাতক্ষীরা, একটা হচ্ছে বাগেরহাট, একটা পটুয়াখালী আর একটা বরগুনা। এই 5টা জেলার মধ্যে সুন্দরবন আছে। তাহলে নাই কোনটায়? সাতক্ষীরাতে আছে, পটুয়াখালীতে আছে, বাগেরহাটে আছে, নাই হচ্ছে বরিশালে। তার মানে এই প্রশ্নের রাইট আনসার হচ্ছে বরিশাল। ওকে, বাংলাদেশের ডেল্টা পরিকল্পনা, প্রত্যেকটা রাষ্ট্রের কিছু পরিকল্পনা থাকে, এই সালের মধ্যে আমরা এইটা করব, ওই সালের মধ্যে ওইটা করব। বাংলাদেশ এরকম অনেক পরিকল্পনা নিয়ে বসে আছে, বাস্তবায়ন হোক বা না হোক ওটা পরের বিষয়, স্বপ্ন তো দেখতে হবে একদিন আমার সোনার বাংলাদেশ হচ্ছে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হবে, আমরা হচ্ছে উন্নতশীল রাষ্ট্রের মতো লাইফ লিড করব, এটা আমাদের স্বপ্ন একটা। ঢাকা শহরে কোনো যানজট থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, এরকম। কিন্তু কি হয়, ওই যে চোর ধরার মেশিন ফিট করছে, 3টা দেশে 3টা চোর ধরার মেশিন ফিট করছে,
তো 1 মাস পরে দেখবে যে কোন দেশে কয়টা চোর ধরা পড়ছে। এখন দেখে যে তোমার যুক্তরাষ্ট্রে 1 মাসের মধ্যে 60টা চোর ধরা পড়ছে, ভালো। এরপর দেখে পাকিস্তানে 1 মাসের মধ্যে প্রায় 200 চোর ধরা পড়ছে। এখন বাঙালিরটা দেখবে যে 30 দিনে কতজন চোর ওই সিসিটিভি ক্যামেরায় হচ্ছে ধরা পড়ে। তো দেখে একজনও না, সবাই তো অবাক, মা দেশ এত ভালো হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরার কাছে এসে দেখে যে সিসিটিভি ক্যামেরাটাই ওখানে নাই, ওটারই চোরে নিয়ে গেছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে অবস্থা, এটা সম্ভব না। বাংলাদেশের ডেল্টা পরিকল্পনার সময়সীমা হচ্ছে 21 সাল নাগাদ। কত সাল নাগাদ? 21 সাল নাগাদ। এটা আমরা জানি সবাই। কত সাল নাগাদ? 21 সাল নাগাদ। ওকে, পরবর্তী দেখি। বাংলাদেশের প্রথম এবারের জয়কারী পর্বত আরোহীর নাম কি? দ্রুত, এই মাত্র আমরা পড়ে এসেছি। দেখেন, নার্সিং পরীক্ষা কিন্তু এগুলো থেকেই আসছে এবং এগুলো থেকেই আসবে। এখন বিষয়টা হচ্ছে আমরা পারবো কিনা, আমরা পারবো কিনা। এগুলো সহজ প্রশ্ন, তারপরও একবার করে এগুলো আমরা হচ্ছে সময় নিব না, কারণ এগুলো আমাদের জানা বিষয়। আপনারা জাস্ট হচ্ছে অ্যান্সার করবেন, উপরে যাবো, অ্যান্সার করবেন, উপরে যাবো, অ্যান্সার করবেন, উপরে যাবো। দেখেন, নিচের কোনটি বাংলাদেশের প্রথম এবারে জয় নারী? নিশাত মজুমদার, রাইট। এরপর হচ্ছে দ্বিতীয়, অসফিয়া নাজনীন হচ্ছে দ্বিতীয়। একেবারে যদি নারী কথাটা উল্লেখ না করে, নারী কথাটা যদি উল্লেখ না করে, প্রথম এবারের জয় পর্বতারোহীর নাম কি? তাহলে মুসা ইব্রাহিম, মুসা ইব্রাহিম। সর্বশেষ যদি বলে যে সর্বশেষ কোনটা, সর্বশেষ মানে সপ্তম, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এবারের জয় পর্বতারোহীর সংখ্যা হচ্ছে 7। সপ্তম ব্যক্তি হিসেবে কে? ইকরামুল। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। নিচের কোনটি বিভাগীয় শহর না? দেখেন, একটু মানতে খাটাইলেই কিন্তু আপনি বুঝতে পারেন বাংলাদেশে বিভাগ আছে 8টা। কয়টা? 8টা হচ্ছে বিভাগ আছে, যার মধ্যে বিভাগীয় শহর নিচের কোনটা? বগুড়া তো জেলা শহর, দিনাজপুরও তো বিভাগ না, নাটোরও তো বিভাগ না, বিভাগ শুধু রংপুর, আর এইটাই হচ্ছে বিভাগীয় শহর। ঠিক আছে, এখন বিভাগীয় শহর দেখে যদি আমরা টেনশনে পড়ে যাই, যেগুলো তো সবই শহর, শহর হলেও ভাই এগুলো তো বিভাগীয় শহর না, এগুলো হচ্ছে জেলা শহর। বিভাগীয় শহর শুধু রংপুরটা। ঠিক আছে, আর বিভাগীয় শহর কোনটা আছে? ঢাকা, ঢাকাতে জেলার সংখ্যা কয়টা? 13টা। চট্টগ্রাম বিভাগীয় শহর, জেলার সংখ্যা কয়টা? 11টা। খুলনাতে জেলা আছে কয়টা? 10টা। বরিশালে জেলা আছে কয়টা? বরিশালে জেলা আছে হচ্ছে 6টা। রাজশাহীতে জেলা আছে 8টা। এগুলো হচ্ছে জেলা শহর। ময়মনসিংহ, সিলেট 4টা 4টা করে জেলা আছে, এগুলো হচ্ছে বিভাগীয় শহর। আচ্ছা, পরেরটা দেখেন। টেকনাফ ও তেতুলিয়া কোন দুইটা জেলায় অবস্থিত? টেকনাফ কোন জেলায় আর তেতুলিয়া কোন জেলায়? রাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির মাঠে উঠলেই বলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া। এই টেকনাফ কোন জেলায় আর তেতুলিয়া কোন জেলায়? সবাই একটু দ্রুত বলেন, দ্রুত বলেন। টেকনাফ কোন জেলায়, তেতুলিয়া কোন জেলায়? টেকনাফ এবং তেতুলিয়া কোন কোন জেলায়, কোন কোন জেলায়? দ্রুত দ্রুত দ্রুত। কক্সবাজার এবং পঞ্চগড়। এটা যারা যারা বলছেন সবাইকে অনেক ধন্যবাদ। টেকনাফ, আপনারা কক্সবাজার গেলেই দেখবেন যে ওটাকে কি বলে, যেমন হচ্ছে সি ড্রাইভে যায়, যখন হচ্ছে মেরিন ড্রাইভে যখন যায়, ওটার একদম মাথায় হচ্ছে টেকনাফ। তার মানে টেকনাফটা পড়ছে হচ্ছে কক্সবাজারের মধ্যে, আর তেতুলিয়া হচ্ছে পঞ্চগড়। রাজনৈতিক মাঠে উঠলেই সবাই বলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় হচ্ছে আমার নেতার ঘাঁটি। হ্যাঁ, আর আমরা কি বলবো? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সর্বত্র বিস্তৃত হবে কি? নিউরন। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা? বিগত সালের প্রশ্ন। উষ্ণতম মাস থেকে আসে। তারপর হচ্ছে তোমার হচ্ছে পৃথিবীর বাংলাদেশের সব থেকে শীতলতম মাস কোনটা, স্থান আসে। এগুলো সব তোমাদের ভালোভাবে জানা, তারপরও এখন আমাদের একটু রিভিশন করতে হবে। দ্রুত 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 দ্রুত। বাংলাদেশের সব থেকে উষ্ণতম মাস কোনটা? দুইটা দুইটা করে শেষ করো। বাংলাদেশের সব থেকে উষ্ণতম মাস কোনটা? পারতেছি আমরা?
আফিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, সারা জাকির সাথে যুক্ত আছেন, সুফিয়া সুফি যুক্ত আছেন, হিজাবি কুইন আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারী আমাদের সাথে যুক্ত আছেন, কামরুন নাহার রুমান আমাদের সাথে যুক্ত আছেন, ফৌজিয়া মিষ্টি আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে রুকাই ইস্টার যুক্ত আছেন, নিঝুম আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, সাথী যুক্ত আছেন, মারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, ফ্রিজ দাস, রুকাইয়া, তানজিল আমির আমাদের সাথে যুক্ত আছেন, হিজাবি কুইন, সাদিয়া আফনান মারি আমাদের সাথে যুক্ত আছেন। সবাই একটু দ্রুত। পারছি আমরা? বাংলাদেশের সব থেকে উষ্ণতম মাস, উষ্ণতম বলছে, গরম পড়ে সব থেকে কোন মাসে? এই যে রিসেন্টলি আমরা এই মাসটা পার করে আসছি, গরমে একেবারে হচ্ছে হাহাকার লাগিয়ে গেল, সেই মাসটার নাম হচ্ছে এপ্রিল। বাংলাদেশের সব থেকে বেশি গরম পড়ে হচ্ছে এই এপ্রিল মাসে। আচ্ছা, এপ্রিল মাস যদি উষ্ণতম হয়, তাহলে বাংলাদেশের সব থেকে শীতলতম মাস কোনটা? শীতল, এটা একটু বলো তো সবাই দ্রুত। উষ্ণতম যেহেতু আগের পরীক্ষায় আসছে, বিগত একটা সালে উষ্ণতম আসছে, এটা না এসে যদি শীতলতম মাসের নাম জানতে চায় সেটাও আমরা পারবো, সেটা হচ্ছে জানুয়ারি। জানুয়ারি হচ্ছে বাংলাদেশের সব থেকে শীতলতম মাস, আর সব থেকে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। পারা যাবে? অবশ্যই পারা যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নাই? আমরা জানি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা 32টা। যদি বলে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে কয়টা জেলার? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে 30টা জেলার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে কয়টা জেলার? কয়টা? 3টা। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে 3টা। একটা মাত্র জেলা আছে যেই জেলার সাথে ভারতেরও সীমান্ত আছে, মিয়ানমারেরও সীমান্ত আছে। বাংলাদেশের একটা মাত্র জেলা যেই জেলার 2টা দেশের সাথে সীমান্ত আছে, এবং সেই জেলাটা বাংলাদেশের সর্ববৃহৎ জেলা। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা, সেটার নাম হচ্ছে রাঙ্গামাটি। সেটার নাম কি? রাঙ্গামাটি। সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। কিন্তু এখানে প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? সেটা অবশ্যই বান্দরবন। বান্দরবনের সাথে ভারতের সীমান্ত নাই, আছে শুধু মিয়ানমারের সাথে। পরবর্তী প্রশ্নটা দেখো, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে কোন সংস্থা? 21শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই, মাস্ট বি। 21শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। 2টা প্রশ্নের আনসার করেন। রাঙ্গামাটি, রাঙ্গামাটি, রাঙ্গামাটি। কামরুন্না রুমানা যুক্ত আছেন, হিজাবি কুইন যুক্ত আছেন, ফৌজিয়া মিষ্টি যুক্ত আছেন, মনিরা আক্তার মিশু আমাদের সাথে যুক্ত আছেন, তানজিলা নীলা আমাদের সাথে যুক্ত আছেন। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, খুব ভালো একটা বন্ধু হয়ে যাবে এবং প্রত্যেককে সাহায্য করবা। জানো পরবর্তী বছরে প্রত্যেকেই যেন হচ্ছে কি করতে পারি, সফল হতে পারি, এবং নিন্দুকদের কথার যে একটা রিপ্লাই সেটা যেন দিতে পারি আমরা, ঠিক আছে? এবং তোমাদের যতটুকু হেল্প করা দরকার, যতটুকু হচ্ছে পাশে থাকলে তোমরা খুশি হবা, বা হচ্ছে যতটুকু সাপোর্ট দিলে তোমরা সফল হতে পারবা, এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। সেটা যে কোনো সাবজেক্ট হোক, তোমরা শুধু বলবা যে ভাই এখানে সমস্যা, আমি না পারলে ওই সাবজেক্টের যে টিচাররা আছে তাদেরকে দিয়ে হচ্ছে সমাধান করাই দিব। ইউনেস্কো, আচ্ছা ইউনেস্কো আমরা সবাই জানি যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, রাইট? 21শে ফেব্রুয়ারি সালটা 1952 সাল। দিনটা ছিল কি বার? দিনটা ছিল জানো কি বার? একটু দ্রুত মনে করেন তো, এগুলো আপনারা জানেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল বৃহস্পতিবার। বাংলাদেশের যে কয়টা হিস্ট্রিক্যাল দিন আছে, যদি আপনার মনে না পড়ে যে এটা বুধবার, মঙ্গলবার, সোমবার, তাহলে আপনি অ্যান্সারে বৃহস্পতিবারটাকে দাগাই দিয়ে আসবেন, কারণ ম্যাক্সিমাম হিস্ট্রিক্যাল দিন বৃহস্পতিবার। 1952 সালের এই 21শে ফেব্রুয়ারিটাকে ইউনেস্কো, ইউনিসেফে টিক দিয়ে রাখছি, ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে 1999 সালের কত নভেম্বর বলতে পারবেন? দেখেন তো কত নভেম্বর আপনাদের মনে আছে কিনা, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা পড়াশোনার মধ্যে আছেন। 1999 সালের 17 নভেম্বর।
ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। ওকে, এরপরেটা দেখেন, ওয়েবসাইট HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা কোথায় লেখা আছে? HTTP, এটার ফুল মিনিংস কি হবে? আর একটা আছে HTML, এটাও আসে। একটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কোথায় আছে সেটা? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তার মানে এ নাম্বার রাইট অ্যান্সার। আর যদি HTML বলতো তাহলে হাইপার টেক্সট, তারপর কি এম এ কি হবে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা জানি, ইন্টারে পড়ে আসছি। পরবর্তী প্রশ্ন দুইটা দেখি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? এই প্রশ্নগুলো আপনাদের বিগত সালে আসছে, এই প্রশ্নগুলো আসছে এবং এখনো আসে। বিগত সালের প্রশ্নগুলো কিন্তু অনেক রিপিট হয়, অনেক রিপিট হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, দেখেন তো, আদ্রিয়ান উৎসাহ একজনকে মেনশন করেছেন। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিয়েন, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিয়েন যারা হচ্ছে ক্লাসগুলো করে। সিদ্রাতুল আয়াত আরশি আমাদের সাথে আছে, তারপর হচ্ছে সুফিয়া আমাদের কাছে আছে, তানজিলা নীলা আমাদের সাথে আছে। অনেক কষ্ট করে আপনার ক্লাস পাইছি ভাইয়া। জান্নাতুল ইসলাম জেরিন, কেন অনেক কষ্ট করে পাইতে হবে কেন? গ্রুপগুলোতে কি দেয়া হয় নাই? গ্রুপগুলোতে কি ক্লাসটা দেয়া হয় নাই জেরিন? নাকি ক্লাসের লিঙ্কে ঢোকা যাচ্ছে না? আমি তো গ্রুপে একবার হচ্ছে ক্লাস কেটে যাওয়ার মতো অবস্থা, তাও গ্রুপে হচ্ছে ক্লাসটা দিছিলাম। হ্যাঁ, যাই হোক, আজকে অনেক জায়গায় হচ্ছে এই পৌঁছাইতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে। আচ্ছা, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, তোমরা একটু দেখবা যে সেকেন্ড টাইমারদের জন্য যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা খোলা হয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিছিলাম, ওই লিঙ্কে থেকে কি ক্লাসে জয়েন করা যায় কি যায় না সেটা একটু কনফার্ম করবা। সেকেন্ড টাইমার যে গ্রুপটা আছে, কোনো গ্রুপে পাই নাই, অবশ্যই সেই গ্রুপে পেলাম ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নাই তারা একটু দেখবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নাই তারা গ্রুপে যুক্ত হওয়ার জন্য অবশ্যই হচ্ছে টেক্সট করবেন। আমি একটা কমেন্ট করি, এই কমেন্টে আমাকে গিয়ে হচ্ছে টেক্সট করবেন যে ভাইয়া আমাকে গ্রুপে অ্যাড করাই দিয়েন। আমি সালাম দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম লিখছি, এখানে গিয়ে বলবেন যে ভাইয়া গ্রুপে অ্যাড করে দিয়েন, তাহলে অ্যাড করাই দিলে ওইখানে লিঙ্কটা পাবা। আর তোমরা যারা সেকেন্ড টাইমারদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে, সবাই মোটামুটি অ্যাড আছো, ওইখানে ক্লাসের লিঙ্কটা দিছিলাম, ওই লিঙ্কে ঢোকা যায় কিনা একটু জানাবা যে হ্যাঁ ভাইয়া ওটা দিয়েও ঢোকা যায়, জয়েন করা যায়। আচ্ছা ঠিক আছে, সুফি বলতে যায়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের আদি দন্ত সব জানো তোমরা, কি জানো? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনটা হচ্ছে নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়। এই সেন্ট মার্টিনের পুরাতন নামটা কি একটু বলো তো? সেন্ট মার্টিনের পুরাতন নাম কি? অপশন লাগে না তোমাদের, আমি জানি যারা ফার্স্টের বছর ক্লাস করছো সাধারণ জ্ঞানের তাদের এখন অপশন লাগে না, অপশন লাগে না। বলো তো সেন্ট মার্টিনের পুরাতন নাম কি? জানি তো, সবাই জানো, এটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা। আচ্ছা, একমাত্র প্রবাল দ্বীপ আসছে কিছু এর পরের বছরই আসছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা সেটাও তোমরা জানো। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? তোমরা আমার লেখার আগে তোমরা লিখবা, সেটা হচ্ছে মহেশখালী। মহেশখালী। আমার কিছু একটি পোলাপান লাগবে যারা পড়াশোনার বিষয়ে অনেক সিরিয়াস। যেমন এর আগের বছর যখন কোচিং করাচ্ছিলাম, অর্পিতা সাহা নামের যে মেয়েটা তোমরা দেখছো আমার জিকে 9 পেজ থেকে হচ্ছে দেয়া আছে, পোস্ট করা আছে ওরে নিয়ে। ও আমার 2-3টা ক্লাস করছে, পরে আমি বুঝতে পারছি যে ও হচ্ছে চান্স পাবে। ওরে তারপর হচ্ছে ও নক দিছে, কথাবার্তা বলছি, ওরে গ্রুপে অ্যাড করাইছি। ও দেখতাম পড়াশোনার বিষয়ে অনেক সিরিয়াস মোটামুটি। ও বরিশালের মধ্যে প্রথম হয়েছে, বরিশাল নার্সিং কলেজে আছে বিএসসিতে। তো ও সেকেন্ড টাইমার ছিল। তো আমি চাই যে সবার প্রত্যাবর্তনটা যেন ওর মতো হয়, ঠিক আছে? ওকে, তাহলে একমাত্র বাংলাদেশের পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। আচ্ছা, বাতিঘর আছে জানো কোন দ্বীপে? বাতিঘর, বাতিঘর আছে কোন দ্বীপে?
যারা নিয়মিত ক্লাস করবে না এদেরকে আস্তে আস্তে হচ্ছে ছাঁটাই করে এমনিতেই বাদ দিতে হবে, বুঝতে পারছো? বাতি ঘরের জন্য বিখ্যাত দ্বীপ হচ্ছে কুতুব দিয়া। কুতুবদিয়া দ্বীপটা এটা হচ্ছে বাংলাদেশের বাতি ঘরের জন্য বিখ্যাত দ্বীপ থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা, আমি জানি। আচ্ছা দেখো দ্রুত, এটা হচ্ছে মুজিবনগর দরবারের রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোন উত্থাপন করা যায় না? আচ্ছা, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল? সবাই একটু দ্রুত জানাই দাও। রাষ্ট্রপতির সুপারিশ লাগবে, এটা কি সংবিধান সংশোধন বিল, বেসরকারি বিল, অর্থ বিল, নাকি সরকারি বিল? কে কে পারো এটা একটু দেখবো, এইটা একটু দেখি কে কে পারো, কে কে পারো এইটা একটু দেখি। যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক দাও নাই অবশ্যই একটু লাইকটা দিয়ে দাও, অবশ্যই একটু লাইকটা দিয়ে দাও ক্লাসটায়, একটু ক্লাসটাতে হচ্ছে লাইকটা করে দাও, লাইকটা করে দাও, লাইকটা করে দাও দ্রুত। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল? কোন বিল? অর্থ বিল, অর্থ বিল, অর্থ বিল। সবাই বলতেছে অর্থ বিল, রাইট। অর্থ বিলটা সংসদে উত্থাপন করা যায় না। পরেরটা যাও, বাংলাদেশে মুক্তিযুদ্ধ অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটা? আমরা সবাই জানি যে 4টা ক্যাটাগরিতে আমরা খেতাব দিয়েছিলাম, এর মধ্যে সর্বোত্তম কোনটা, মানে সর্বশ্রেষ্ঠ খেতাব কোনটা, সর্বোচ্চ খেতাব কোনটা? 26-এ মনিরা আক্তার মিশু আমাকে বলতেছে 26-এ হচ্ছে ক হবে। 26 বাদ দাও বোন, 27-এ চলে যাও। 27 সিথি 27 আমরা সবাই জানি যে এই যে বীরশ্রেষ্ঠ, এই বীরশ্রেষ্ঠ হচ্ছে সব থেকে বাংলাদেশের মর্যাদার দিক থেকে আগানো। বীরশ্রেষ্ঠের সংখ্যা কয়জন? বাংলাদেশের বীরশ্রেষ্ঠের সংখ্যা হচ্ছে 7 জন। যদি তোমাদেরকে বলা হয় বীর উত্তমের সংখ্যা কতজন, পারবা না? অবশ্যই পারবা। বলে দাও তো বীর উত্তম আছে কতজন? বীর উত্তম কতজন? বীর উত্তম 67 জন। বীর বিক্রম 174 জন। বাংলাদেশে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা 174। আর বীর প্রতীক যেটা আছে সেটা হচ্ছে 424 জন। তাহলে এই সংখ্যাটা একটু দেখবা, সংখ্যাটা একটু দেখবা, ঠিক আছে? বীর শ্রেষ্ঠ এটা হচ্ছে সর্বোচ্চ পদ, এটা পেয়েছে 7 জন। বীর উত্তম এটাতে 67 জন। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ 174 জন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা 424 জন। মনে থাকবে এটা? পারা যাবে? পরবর্তীটা দেখো, নিচের কোন জোটের সদস্য বাংলাদেশ না? একটু বলো তো, আহা বেশি ই করলে আবার অ্যান্সার চলে আসে। নিচের কোন, বাংলাদেশ নিচের কোন আঞ্চলিক জোটের সদস্য নয়? দ্রুত, বাংলাদেশ নিচের কোন আঞ্চলিক জোটের সদস্য না? যারা যারা লাইভে আছো প্রশ্ন পারো আর না পারো একটা অ্যান্সার করতে হবে। বিকজ নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নাই। নেগেটিভ মার্কিং নাই মানেই হচ্ছে আমাদের কি করতে হবে? নেগেটিভ মার্কিং নাই মানেই হচ্ছে 100 মার্কের অ্যান্সার করতে হবে। সবাই দ্রুত। একশো চুয়াত্তর 426 সিদ্রাতুল আরশি, হ্যাঁ থ্যাংক ইউ। আয়াত আরশি, সাদিয়া আফনান মারি আমাদের সাথে যুক্ত আছে। 28-এ ডি বলতেছে, কেউ বলতেছে 28-এ গ হবে। আতিকা ইসলাম বৃষ্টি বলতেছে হচ্ছে গ হবে। বাংলাদেশ কোনটা সদস্য না? 28-এ সি কি হবে দেখি তো। কমনওয়েলথ। কমনওয়েলথ এটা এমন একটা সংগঠন যেটার সদস্যপদ বাংলাদেশ মানে প্রথম পেয়েছিল। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম যেই সংস্থার সদস্যপদ লাভ করে সেটাই হচ্ছে কমনওয়েলথ। প্রশ্নটা এমন হয় যে স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে কমনওয়েলথ। বিমস্টেক, বিমস্টেকের সদস্য রাষ্ট্র হচ্ছে 60টা, আর এর মধ্যে বাংলাদেশ একজন আছে। এবং সেটাই শুধু না, বিমস্টেকের সদর দপ্তর কোথায় একটু বলেন তো পারলে? বিমস্টেকের সদর দপ্তরটা কই? বিমস্টেকের সদর দপ্তরটা হচ্ছে ঢাকাতে। তার মানে এটা সদস্য বাংলাদেশে আছে। সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে কয়টা? 8টা। বিমস্টেকের সদস্য হচ্ছে 60টা, আর সার্কের সদস্য হচ্ছে 8টা। নিপা এমবিবিএস পরে, নিপা
এমবিবিএস পড়ে, এটা আপনারা সবাই জানেন। নিপা এমবিবিএস, এনে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এম এ মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসে শ্রীলঙ্কা। তার মানে বাংলাদেশ আছে। এই যে আসিয়ান, এই আসিয়ানের সদস্য বাংলাদেশ না, আসিয়ানের সদস্য রাষ্ট্র হচ্ছে 10টা, যার মধ্যে বাংলাদেশ নাই। ওকে, পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি বলছেন? পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি? পদ্মা সেতুর অফিসিয়াল নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। পদ্মা বহুমুখী সেতু। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দিবেন। 30-এ সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? 30 নম্বরের অ্যান্সার করেন, 30-এর অ্যান্সার করেন। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? 30-এর অ্যান্সার করছেন? 30-এর অ্যান্সার করেন। ক, খ, গ, ঘ। অসময়ে কারেন্ট চলে গেল। শেষ লেখা বলতেছে হচ্ছে ঢাকা। ঢাকা, আচ্ছা। তানজিলা মীর আমাদের সাথে যুক্ত আছেন। 29 না 30 হচ্ছে সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 8টা। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 8টা। ঠিক আছে, মনিরা আক্তার মিশু। পরবর্তী প্রশ্নটা দেখেন, বাংলাদেশের জাতীয় শিশু দিবস কত তারিখে? জাতীয় শিশু দিবস এখন লাগবে? অ্যান্সার করে দাও, অ্যান্সার করে দাও, যারা জানো অ্যান্সারটা করে দাও। রুকাই ইশরাত 30-8টা। শ্রীশ দাস, আতিকা ইসলাম সবাই যুক্ত আছে। মারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, দ্রুত দ্রুত তোমরা যদি একটু অ্যান্সার করো তাহলে 50টা শেষ করতে সময় লাগবে না। বিগত সালের 200টা এমসিকিউ আছে। 200টা এমসিকিউ থেকে তুমি মিনিমাম 5 থেকে 7টা প্রশ্ন পাবা। আর ব্যাখ্যা সহকারে যেভাবে পড়াচ্ছি তার মানে হিউজ পরিমাণে হচ্ছে এখানে আসবে। আর যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, পিডিএফ ফাইলটা দিতে তোমাদের অতই সুবিধা হবে। আর পিডিএফ ফাইলটা পেলে তোমরা 2বার পড়লেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্রুত একটু অ্যান্সার করো। জাতীয় শিশু দিবস আমরা সবাই জানি, কি জানি? 1920 সাল। সালটা ছিল কত সাল? 1920 সাল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারিখটা ছিল 17ই মার্চ। কে জন্মগ্রহণ করেছিল? বঙ্গবন্ধু। যার কারণে এটাকে জাতীয় শিশু দিবস পালন করা হয়, ঠিক আছে? তাহলে 17ই মার্চ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তখন ছিল জো বাইডেন, এখন তো আর জো বাইডেন না। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? রাদিশা ইশরাত দীপা সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিলা নীর, জান্নাতুল ইসলাম জেরিন যুক্ত আছেন। জো বাইডেন, জো বাইডেন, এখন জো বাইডেন। সিনথিয়া প্রমি আমাদের সাথে যুক্ত আছে। মনিরা আক্তার মিশু যুক্ত আছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের কথা বলছে। যখন এই পরীক্ষায় প্রশ্নটা আসছিল 2021 সালে, 2021 না যেন 22-এ, তখন জো বাইডেন ছিল। এখনো কি জো বাইডেন হবে? বইতে যদি এই উত্তরগুলো এখন দেখো যে জো বাইডেন দেওয়া, তাইলে তুমি মনে করবে আহারে বইতে অনেক ভুল দেয়া। কিন্তু এই প্রশ্নটা যে আসছে বিগত সালে, তখন এটা ছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। সবাই ঠিক আছে? ওকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল? সবাই একটু দ্রুত বলো। অ্যান্সার দেখা যায়, ওটাকে আমি ইচ্ছা করে দেখাইছি। এই যে ইবাদত, ওটা ইচ্ছা করে দেখাইছি কারণ ভুল করবে, এই জন্য। ওটা ভুল করবে, অ্যান্সার দেখলে ওটা ভুল করবে, ওটা এই জন্য দেখাইছিলাম। ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, তারপর হচ্ছে সবাই দ্রুত একটু জানাই দাও, দ্রুত জানাই দাও। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করছিলাম? 11টা। একটু মনে রাখেন, গুরুত্বপূর্ণ সেক্টর। 1 নাম্বার সেক্টরে ছিল চট্টগ্রাম, 1 নাম্বার সেক্টরে ছিল চট্টগ্রাম। মনে রাখবেন 2 নাম্বার সেক্টরে ছিল ঢাকা, 2 নাম্বার সেক্টরে ছিল কারা? ঢাকা। ওকে। 6 মনে রাখবেন, 6-এ ছিল রংপুর, 6-এ ছিল রংপুর। তারপর যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলো বলতেছি। তারপর হচ্ছে 7-এ রাজশাহী। তারপর 8 নাম্বার সেক্টরে ছিল, 8 নাম্বার লাগবে না, 9 নাম্বারে হচ্ছে বরিশাল এবং খুলনা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2 আর 10। 10টা ছিল নৌপথ, যেটা বারবার পরীক্ষা আসে যে মহান মুক্তিযুদ্ধের সময় নৌপথ ছিল কত নাম্বার সেক্টর?
নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? 10 নাম্বার সেক্টরটা ছিল নৌপথ। চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? 1 নাম্বার। অথবা 1 নাম্বার সেক্টরের অধীনে বাংলাদেশের কোন জায়গা ছিল? চট্টগ্রাম। বৃহত্তম ঢাকা জেলা বা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা জেলা মহান মুক্তিযুদ্ধের সময় কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? 2 নাম্বার সেক্টরের অধীনে ছিল। ঘুরাইয়া পেঁচাইয়া এই তিনটা থেকেই প্রশ্ন বেশি আসে। এরপর দ্বিতীয় ধাপে যদি আসে তাহলে এই তিনটা, রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা। ঠিক আছে, ওকে। এরপর দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে কত সালে? 1813 না 1913। কিসের জন্য পাইছে? গীতাঞ্জলি। এগুলো আপনারা সবাই জানেন। ওকে, 6 দফা কর্মসূচি ঘোষিত হয় কবে? লাগবে না, 6 দফা এখন ইম্পর্টেন্ট না। বাংলাদেশের কোভিড-19 এর কোন টিকা প্রথম প্রয়োগ করা হয় এটা লাগবে। কারণ কি? কারণ এখন নতুন করে নতুন মাত্রায় আবার করোনার একটা ভেরিয়েন্ট আবার শুরু হয়েছে। করোনা মানুষের মুখে শোনা যাচ্ছে। ঠিক আছে, তার মানে করোনার এইটা একটুখানি হচ্ছে, দেখেন তো দ্রুত 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 একটু জানান, দ্রুত 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 জানান যে বাংলাদেশের কোভিশিল্ড মানে কোভিড-19 এর টিকা কোনটা প্রথম প্রয়োগ করা হয়? সঠিক উত্তর বলে দিয়েছিলাম একটু, কোভিশিল্ড। এটা হচ্ছে প্রথম দেওয়া হয়। অনেকে মনে করতে পারে যে না ভাইয়া ফাইজার মনে হয়, না আসলে ফাইজারটা না, প্রথম যেটা প্রয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে কোভিশিল্ড টিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা একটু হচ্ছে আমরা স্কিপ করব। ঠিক আছে, এখন আপাতত লাগবে না। ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, কারণ বাংলাদেশের যারা হচ্ছে একটু ইটি করে তারাই দেখা যাবে যে ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্যই অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো আমরা হচ্ছে নিরাপদ সড়ক চাই, আসলে নিরাপদ সড়ক চাই। ঠিক আছে, তাহলে দেখো ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? ধরো তোমরাই মেয়েরা একটা স্কুটি কিনবা, বা অনেক মেয়ে আছে লেডি বাইকার আছে, বাইক চালাইতে হবে। তো এই বাইক যদি চালাইতে হয় তাহলে তোমার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এই লাইসেন্স দেবে কোন সংস্থা সেটা একটু বলে দাও দ্রুত। যারা তোমরা এখন পর্যন্ত একটা নার্সিং কোচিং এ ভর্তি হও নাই, তোমাদের কাছে আবারও বলি, দেশের সেরা মানের সেরা টিচারদের নিয়ে এবং সেরা মেন্টরসদের হচ্ছে গাইডলাইনে পরিচালিত নিউরন পাবলিকেশন দ্বারা দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং। তো এখন পর্যন্ত যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ বা ফার্স্ট টাইম তোমাদের কোথাও চান্স হয় নাই, ঘরে বসে আছো, অফলাইনে কোচিং করেছো, সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তোমরা চাইলে ঘরে বসে প্রিপারেশনটা সেরে নিতে পারো অনলাইনে ক্লাস করার মাধ্যমে। দ্রুত নিউরন নার্সিং কোচিং সেন্টারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। এবং যাদের সম্ভব অফলাইনে এসে ক্লাস করার, তারা অবশ্যই ঢাকা হেড অফিস ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে বিটিআই সেন্ট্রাল প্লাজা লিফটের 2 সেখানে চলে আসবা। প্রতারণা এড়াতে অবশ্যই সবাই নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত কিনা এবং হেড অফিস যেখানেই যাও ভর্তি হতে আগে জিজ্ঞেস করবা যে হেড অফিস ঢাকার ফার্মগেট কিনা, বা ওনাদের কোনো কাগজপাতিতে ঢাকার বাইরে হেড অফিস লেখা আছে কিনা। কারণ ঢাকার মধ্যে হেড অফিস শুধু আমাদেরই, এছাড়া অন্য অন্য যা হচ্ছে নিউরন প্লাস মাইনাস গুণ ভাগ মগজ টগজ যা কিছু বেরোইছে ম্যাক্সিমামেরই হেড অফিস ঢাকাতে না। সো এটা একটু সবাই শিওর হবা, তারপরে ভর্তি হবা। ওকে ফাইন, দেখো তাহলে বিআরটিসি এরা কিন্তু হচ্ছে দেয় না। বিআরটিসি একটা বাঁচে আমরা উঠি, এই বিআরটিসি বাঁচে একটা উঠি, ঠিক আছে, কিন্তু ওনরা হচ্ছে দেয় না, লাইসেন্স দেয় না। লাইসেন্স পেতে হলে যাইতে হবে বিআরটি এ যেতে হবে, যেটা হচ্ছে মিরপুর 14-তে অবস্থিত। বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ু কত? দ্রুত বলো, বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ু কত? বলছিলাম না যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, আর শয়তান ফয়তান তাড়াতাড়ি মরে না। বাংলাদেশের মেয়েরা বাঁচে হচ্ছে তোমার 73 বছর প্লাস, আর ছেলেরা বয়স পায় 70 বছর প্লাস, আর তোমরা 73 বছর প্লাস। কি প্রমাণিত হয়? ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আর একটা গ্রামে কথা বলে যে শয়তান ফয়তান তাড়াতাড়ি মরে না। দেখছো, মেয়েদের বেঁচে থাকার গড় আয়ু বেশি। এখন একটা মেয়ে বলে ভাইয়া ছেলেরা বাঁচবে কেমনে, ওরা তো সিগারেট খাইয়েই কলজে মলজে সব জ্বালাই দেয়। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে ছেলে মেয়ে, কিন্তু জানতে চাইছে কি এভারেজ জানতে চাইছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.3।
এটা আগের, এটা আগের, যার কারণে এখানে হচ্ছে সঠিক উত্তর নাই। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 72.3, 72.3, 72.3, মনে থাকবে। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু 72.3। এবাদত 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 আছে, এবাদত একটা মাত্র ছেলে আছে আমার সাথে, বাদ বাকি সব মেয়ে। ওরা আন্দোলন শুরু করলে আমি শেষ, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশন কয়টা? এখানে সঠিক উত্তর নাই। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম হচ্ছে বগুড়া। এইটা যখন আসছে তখন বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 12টা, সর্বশেষ ময়মনসিংহ। কিন্তু এরপরে তোমাদের পরীক্ষার আগেই আপডেট আসছিল এবং তোমাদেরকে জানাই দিছিলাম যে বাংলাদেশের বর্তমানে সিটি কর্পোরেশন 13টা, সর্বশেষ হচ্ছে বগুড়া। সর্বশেষ কোনটা? বগুড়া। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। তার মানে বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন 13টা। সবাই একটু 13 বলো, 13 বলো, 13 বলো। বাংলাদেশের বর্তমানে সিটি কর্পোরেশন 13টা, 13টা, 13টা। কথা অধিকারী 13টা লিখছে, সবাই একটু 13টা লিখবো, 13টা লিখবো, 13টা, 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 13টা। দ্রুত দ্রুত, সময় নাই বেশি, আর 10টা মাত্র, 5 মিনিট। হ্যাঁ, কথা অধিকারী সাদিয়া আফনান মারি আমাদের সাথে যুক্ত আছেন, সিথিবদ্ধ আমাদের সাথে যুক্ত আছেন, তানজিলা নীলা, কামরুন নাহার রুমান আমাদের সাথে যুক্ত আছেন, মারিয়া আক্তার যুক্ত আছেন, তারপর হচ্ছে সাদিয়া আফনান মারিয়া যুক্ত আছেন, সিনথিয়া প্রমি যুক্ত আছেন, কবিতা রায় যুক্ত আছেন। স্যার আমি বগুড়াতেই থাকি। ও, তোমরা এখন সিটি কর্পোরেশনের মধ্যে। তারপর হচ্ছে তন্ময় বিশ্বাস বলতেছে আমার জেলা ময়মনসিংহ। ঠিক আছে, ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। আচ্ছা, বগুড়া বিখ্যাত হচ্ছে দইয়ের জন্য না? বগুড়ার দই হালায় আবার জিগায়। তারপর হচ্ছে রুকাইয়া ইস্টাদ আমাদের সাথে যুক্ত আছেন, সুফিয়া সুফি আছে আমাদের সাথে, তানজিলা মীরা, কবিতা রয়, তারপর হচ্ছে তানজিলা নীলা, সিনথিয়া প্রমি যুক্ত আছে। সি বলতেছে সবাই, কি বলতেছে? সি বলতেছে। কি বলে? ইউরো। ওকে, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে 31টা দেশ, এই দেশগুলোর মধ্যে একই মুদ্রা প্রচলিত আছে, এটার নাম হচ্ছে ইউরো। সব থেকে মজার বিষয় হচ্ছে ফ্রান্স, এই ফ্রান্সের মুদ্রার নাম ছিল হচ্ছে ফ্রা। ফ্রান্সের মুদ্রার নাম কি ছিল? ফ্রা। এরা যখন ইউরোপীয় ইউনিয়নের, এই ফ্রান্স যখন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হলো, ফ্রান্সের মুদ্রার নাম ফ্রা থেকে হয়ে গেল ইউরো। ফ্রা থেকে কি হয়ে গেল? ইউরো। তার মানে এখন যদি বর্তমানে প্রশ্ন পরীক্ষায় আসে যে ফ্রান্সের মুদ্রার নাম কি, তাহলে ইউরো। যদি একান্ত ইউরো অপশনে নাই থাকে তাহলে আমরা ফেরা দিব, ঠিক আছে। বাট ফ্রান্স যখন থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েছে, তারপর থেকে ফ্রান্সের মুদ্রার নামও হয়েছে ইউরো। তাহলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরো ইউরো। কোনটির মাধ্যমে যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম বলতো? ওয়াইম্যাক্স, ওয়াইফাই, নাকি হচ্ছে সেলুলার নেটওয়ার্ক, নেটওয়ার্ক লেখা মানে নেটওয়ার্ক, নাকি ব্লুটুথ? কোনটার মাধ্যমে সব থেকে যোগাযোগ ব্যবস্থা আমাদের কম? দ্রুত অ্যান্সার করো। দ্রুত 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 দ্রুত। কোথায় আছি আমরা? অ্যান্সার করব কিন্তু 42 43 দুইটা, 42 43 দুইটা করব। বাংলাদেশের ব্লুটুথ, সবাই বলতেছে ব্লুটুথ। আমরা জানি, আমরা যখন বাটন ফোন চালাইতাম তখন দেখা গেছে যে ব্লুটুথের মাধ্যমে একটা থেকে আরেকটায় কিছু নিতাম, তো অনেক সময় লাগতো। তারপরে হচ্ছে নাটক টাটক ছবি টবি যা কিছু আছে ব্লুটুথের মাধ্যমেই নেওয়া লাগতো, ব্লুটুথের মাধ্যমেই আমরা দিতাম। সর্বোচ্চ দূরত্ব হচ্ছে তোমার দেখা গেছে যে 10 মিটার এরকম। এক রুম থেকে আর এক রুমে বেরোয় গেলেই হচ্ছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন। তার মানে সব থেকে কম দূরত্ব, সব থেকে কম দূরত্ব হচ্ছে ব্লুটুথ। ওকে, বাংলাদেশের বর্তমানে উপজেলা, উপনা এসে যদি শুধু জেলা বলতো, বাংলাদেশে মোট জেলা 64টা, উপজেলা যদি বলে তাহলে 495টা, আর সিটি কর্পোরেশন যদি বলে তাহলে 13টা। সিটি কর্পোরেশন 13টা, উপজেলা 495টা। বাংলাদেশে উপজেলার সংখ্যা 495টা। এগুলো বারবার আসে, বারবার আসে, বারবার আসে, আবার আসবে। এইচডিজি সময়কাল, বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজির সময়কাল কত? দ্রুত বলো এটা। বাংলাদেশের লক্ষ্যমাত্রা থাকে, বাংলাদেশের কিছু লক্ষ্যমাত্রা থাকে, আগেও বলছি যে লক্ষ্যমাত্রা নিয়ে হচ্ছে দেশ আগায়।
এরকমই একটা লক্ষ্যমাত্রা হচ্ছে এসডিজি, ঠিক আছে। এই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কত সাল থেকে কত সালের মধ্যে আমাদের এই লক্ষ্যমাত্রাটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি? 2012 থেকে 2022, 2010 থেকে 2030, 2000 থেকে 2025, নাকি 2016 সাল থেকে 2030? অবশ্যই 2016 সাল থেকে 2030। জেসমিন আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। শ্রীজ দাস ইউনিয়নের সংখ্যা বলে দিয়েছে, থ্যাংক ইউ। তন্ময় আমি হেরে গেলাম, হেরে যাওয়ার কিছু নাই। মানুষ মাত্রই হচ্ছে হোঁচট খাবে। তুমি জীবনে কতবার সফল হয়েছে এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কয়বার হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাবার পরে আবার শক্ত হয়ে দাঁড়ানো শিখছো, ওখান থেকে আবার কামব্যাক করতে পারছো, ওখান থেকে আবার সফলতার পথে হাঁটতে পারছো, এইটাই বড় কথা। মানুষের জীবন মাত্রই এখানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সবকিছুর একটা কম্বিনেশন আছে। তুমি যে সবসময় ভালো থাকবা, সবসময় তোমার লাইফস্টাইল খুব ভালো যাবে এমন না। মাঝে মাঝে এমন সিচুয়েশন হবে যেখানে তোমার মনে হবে যে না, আসলে বেঁচে থাকার ইচ্ছাটাই তুমি হারাই ফেলাবা। কিন্তু ওইখান থেকে যে মানুষটা ভালোভাবে কামব্যাক করতে পারবে, ওই আসলে মানুষ। তোমরা একবার হচ্ছে পারো না, কি হয়েছে, মনের মধ্যে একটা জেদ চাপাও যে না, পরের বছর ইনশাল্লাহ ভালোভাবে কামব্যাক করবে, এবং যেটা দেখে বাংলাদেশ হতভম্ব হয়ে যাবে। তুমি বাংলাদেশের টপ রেজাল্টে নিয়ে আসো, একটা বছর সময়, কম তো না, অনেক হিউজ পরিমাণ সময় আছে, চেষ্টা করলেই পারবা, আহামরি কিছু না। ওইভাবেই হচ্ছে নিজেকে তৈরি করো, যেন ব্যর্থতার গল্প না শোনাইতে হয়। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়? একটু জুম কমে গেলেই হচ্ছে সমস্যা। কোন তারিখে বাংলাদেশের সংবিধানটা কার্যকর করা হয়? দ্রুত বলো। বাংলাদেশের সংবিধান দিবসটা পালন করতাম 4 নভেম্বর, সেটা পরের কথা, কিন্তু কার্যকর করা হয়েছে কত তারিখে সংবিধান? দ্রুত। হেরে গেলাম বলতে কোনো কিছু নাই। তারপর হচ্ছে এটা কিসের ক্লাস? এটা হচ্ছে যারা সেকেন্ড টাইম নার্সিং প্রিপারেশন নিচ্ছে এবং বিপিএসসির যারা হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছে সবার জন্য। বিপিএসসি যারা জব প্রিপারেশন নিচ্ছে, নার্সিং জব, এবং নার্সিংয়ে যারা হচ্ছে সেকেন্ড টাইম এডমিশন দিবে, বা যে কোনো এডমিশন, সাধারণ জ্ঞান সবারই লাগবে। তিথি দত্ত আমাদের সাথে যুক্ত আছেন, কথা অধিকারে যুক্ত আছেন, সাদিয়া আফনান মারিয়া যুক্ত আছেন, সিদ্ধাতুল্লাহ তাসি আমাদের সাথে যুক্ত আছেন, মরিয়া আক্তার মিশু। কি বলছে? 45-এ ঘ বলছে। আচ্ছা, 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের মহান সংবিধান কার্যকর করা হয়। ঠিক আছে, মানে বাংলাদেশের স্বাধীনতার ঠিক 1 বছর পর আমরা বিজয় অর্জন করছিলাম 16 ডিসেম্বর 1971। এরপরে একটা বছর পর, দীর্ঘ একটা বছর পর বাংলাদেশের সংবিধানটা কার্যকর করা হয়েছিল। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন মনে আছে? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। এই 34 জনের প্রধান ছিল ডক্টর কামাল। ডক্টর কে? কামাল ছিল সংবিধান প্রণয়ন কমিটির প্রধান। একমাত্র নারী সদস্য 34 জনের মধ্যে একজন নারী ছিল, ওনার নাম কি বলতো? একজন নারী ছিল এই 34 জনের মধ্যে, একজন নারী সদস্য ছিল, ওনার নাম কি? বেগম রাজিয়া বানু। রাইট, বেগম রাজিয়া বানু। উনি হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য। ওকে, বাংলাদেশের মেট্রো প্রকল্পে প্রধান সহায়তাকারী দেশের নাম কি? বাংলাদেশের যে মেট্রো রেলটা হইছে, এটার প্রধান সহায়তাকারী রাষ্ট্রের নাম কি? 2টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, 2টা প্রশ্ন একটুখানি করবা। 3টে কি আনা যাবে? সবাই তিনটা দেখা যাচ্ছে, 3টারই আনসারটা দিয়ে দাও। অব্রনীল কাব্য, মন খারাপ করার কিছু নাই। রাজিয়া বানু, ঠিক আছে, রাজিয়া বানু। রাজিয়া বানু, রুকাইয়া ইশরাত, মনিরা আক্তার মিশু আমাদের সাথে যুক্ত আছে। সবাই একটু দ্রুত 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 অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। পারছি আমরা। বাংলাদেশের মেট্রো, মনিরা আক্তার মিশু, বেগম রাজিয়া বানু, সিদ্রাতুল মুনতাহা, তারপর হচ্ছে জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছেন, কবিতা রায় যুক্ত আছেন, মারিয়া আক্তার যুক্ত আছেন,
সবাই বলতেছে ক হবে, চীন 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 চীন। যারা চীন বলছো তারা একটুখানি হচ্ছে ক্যান্সেল করবা। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পে প্রধান সহায়তাকারী রাষ্ট্রের নাম হচ্ছে জাপান, ঠিক আছে। প্রধান সহায়তাকারী রাষ্ট্রের নামটা ছিল জাপান, চীন না। প্রধান সহায়তাকারী রাষ্ট্রের নামটা হচ্ছে জাপান। কয় পান? জাপান। যারা যারা চীন বলছো সবাই একটু জাপান বলবা। যারা যারা চীন বলছো সবাই একটু জাপান বলবা। 46-এ যারা যারা চীন বলছো সবাই একটু জাপান বলবা, জাপান বলবা, জাপান বলবা, ঠিক আছে। আচ্ছা, 7ই মার্চ আনুমানিক কত মিনিট? দেখো 7ই মার্চের ভাষণটা মূলত ছিল 18 মিনিট 19 সেকেন্ড। 18 মিনিট 19 সেকেন্ড। যেহেতু 18 মিনিট অপশনে নাই, তার মানে 19 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার। কারণ তোমাদের নেগেটিভ মার্কিং নাই, সব দাগাই আসতে হবে, মনে থাকবে? ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখো। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষার বলছে, বাংলা ভাষার প্রথম সমাজ, প্রথম 48 সবাই বলতেছে হচ্ছে সমাচার দর্পণ। যদি বাংলাদেশের বলতো, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র বলতো, তাহলে সংবাদ আজাদ যেটা আছে এইটা হচ্ছে বাংলা স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র, ঠিক আছে। আচ্ছা, আর বাংলা ভাষার যদি বলে তাহলে কি হবে সেটা বলো। 48-এ সবাই ক বলতেছে? সমাচার দর্পণ, সমাচার দর্পণ। সমাচার দর্পণ কোথাও কোথাও হচ্ছে বেঙ্গল গেজেট আছে, কোথাও কোথাও কি আছে? বেঙ্গল গেজেট আছে। সবাইকে 48-এ সি দিছে, শেষ কথা। 48 সি। অনেকে ক বলছো, অনেকে সি বলছো। একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের যদি প্রথম বলে, বাংলাদেশের যদি প্রথম বলে তাহলে সংবাদ আজাদি, এটা কোনো হচ্ছে কনফিউজ নাই, কোনো ইয়েও নাই। কিন্তু বাংলা ভাষায় প্রথম যদি বলে তাহলে অবশ্যই বেঙ্গল গেজেট দিবা, ঠিক আছে। বেঙ্গল গেজেট এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। ইউএনএইচসিআর এর সদর দপ্তরটা কোথায় অবস্থিত? লাস্ট দুইটা, এই দুইটার হচ্ছে একটু অ্যান্সার করবা। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? একটা বিশ্বের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর, এটা পড়ানো হয়েছিল। একটা ক্লু দিয়ে দিই, শুরুতে ডব্লিউ শেষে ও, শুরুতে আই শেষে ও, কি কি আছে? WHO, WTO, WMO, ILO, ISO। এই যে কয়টা আছে, এই যে কয়টা আছে এগুলোরও সদর দপ্তর হচ্ছে ওইখানে। ইউএনএইচসিআর এর সদর দপ্তর যেখানে, শুরুতে ডব্লিউ, কোন সংস্থার শুরুতে যদি ডব্লিউ থাকে শেষে যদি ও থাকে, শুরুতে যদি আই থাকে শেষে যদি ও থাকে, কেমন যেমন WHO শুরুতে ডব্লিউ শেষে ও, ILO শুরুতে আই শেষে ও। দেখলেই সোজা কথা জেনেভা হবে, দেখলেই কোথায় হবে? জেনেভা হবে, জেনেভা হবে, জেনেভা হবে, জেনেভা হবে, জেনেভা, জেনেভা, রাইট। নিচের কোন সংস্থার সচিবালয়টি বাংলাদেশে? দ্রুত অ্যান্সার করো তো। নিচের কোন সংস্থার সচিবালয়টি বাংলাদেশে হবে? দ্রুত। দ্রুত দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো। কিছুক্ষণ আগে এই প্রশ্নটা পড়ে আসছি। দেখো, প্রশ্ন নাকি হচ্ছে রিপিট হয় না। কেমনে রিপিট হয় না? তোমার যখন আগে একটা প্রশ্ন ছিল নিচের কোন সংস্থার সদস্য বাংলাদেশ না, ওইখানে আমি ব্যাখ্যা সহকারে পড়াইছিলাম যে স্যার এটা বাংলাদেশ সদস্য, কিন্তু সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। কিন্তু সার্কের আবহাওয়া অফিস যদি জিজ্ঞেস করে যে সার্কের আবহাওয়া অফিসটা কোথায়, তাহলে হচ্ছে ঢাকাতে। সার্কের আবহাওয়া অফিস ঢাকা, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। নামের সচিবালয় বাংলাদেশে না। ওআইসি সচিবালয় তো তোমরা জানোই যে ওআইসি সচিবালয় হচ্ছে জেদ্দা। বাকি থাকে কোনটা? বিমস্টেক। এই যে বিমস্টেক, যেটা সদস্য হচ্ছে 60টা, যেটা সদস্য রাষ্ট্র কয়টা? 60টা। এই বিমস্টেকের সদর দপ্তরটা হচ্ছে বাংলাদেশে। কিছুক্ষণ আগে একটা প্রশ্নের ব্যাখ্যায় আমরা এই জিনিসটা পড়ছিলাম। তো আজকের মতো আমরা বিগত সালের 50টা প্রশ্নই হচ্ছে শেষ করব। এরপর আর লাগবে না, দৈনিক আস্তে আস্তে করে এরকম 50টাও যদি এমসিকিউ পড়ো
বছর শেষে কয়েক হাজার এমসিকিউ হয়ে যাবে, যেটা হচ্ছে গণনা করে শেষ করা যাবে না, এমন একটা প্রিপারেশন হবে। আর মন খারাপ করার কিছু নাই। ফার্স্ট টাইম আমরা যারাই ফ্যামিলিকে একটা ব্যর্থতার গল্প শুনাইছি, সেকেন্ড টাইম সব কিছুর আমরা জবাব বলো বা পিতামাতার প্রতিদান বলো, টিচারদের পরিশ্রমের প্রতিদান বলো, যা কিছু আছে সব কিছু কড়াই ঘন্টায় আমরা পরিশোধ করে দিব। আর এই জিনিসটা পরিশোধ করা আমাদের জন্য চারটিখানি সহজ হবে না, অনেক বেশি মেন্টালি প্রেশারের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আমাদের হাতে সময় আছে, যেটা চাবো আমরা সেটাই পারবো, যদি আমরা আজকে দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আমাদের সরকারিতে সিট 500 জনের মধ্যে আমাকে ঢুকতে হবে, টপ 200 জনের মধ্যে ঢুকতে হবে। যাদের একটু রেজাল্ট ভালো, তারা যদি চায় না যে না আমি টপ স্কোরার হই, বাংলাদেশের সামনে নিজেকে, নিজের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করব, সেটাও সে পারবে। অনেক সময় আছে, যেহেতু একটা বছর তোমাদের পড়া আছে, এবছর মোটামুটি ভাবে ওইগুলো রিভিশন দিলে এবং বাড়তি কিছু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো কোনোভাবেই কালকের কথাটা নিজের ডিকশনারিতে রেখো না। যা করতে হবে আজকেই করতে হবে, কালকে তুমি অসুস্থও থাকতে পারো। তুমি যে বলো যে আজকে একটু বিশ্রাম নিই, ইনশাল্লাহ কালকে থেকে একদম ফাটাই পড়াশোনা করব, কালকে যে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি আছে? নাই। বরং তুমি আজকে সুস্থ আছো, তুমি আজকে কালকের পড়াটাও বেশি পড়ে রাখো। আজকে তো পড়বাই, কালকে আমি সুস্থ নাও থাকতে পারি, এটা ভেবে কালকের জন্য কিছু পড়ে আজকে এক্সট্রা ভাবে পড়ে রাখো, যে কালকে সময় নাও পেতে পারি, এটা করো। কিন্তু কালকের জন্য কোনো পড়া জমায় রেখো না। তোমাদের যতটুকু সাহায্য করা দরকার আমি আছি। আর একটা কথাই বলবো, যারা এখন পর্যন্ত কোনো কোচিং সেন্টারে ভর্তি হও নাই, অনলাইন অথবা অফলাইন ব্যাচে, অবশ্যই দেশসেরা নিউরন নার্সিং কোচিং সেন্টারে তোমরা ভর্তি হয়ে যাও। অনলাইন যারা বাসায় বসে কোর্স করতে চাচ্ছ তারা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। যারা অফলাইনে করা সম্ভব অবশ্যই ঢাকা হেড অফিস ফার্মগেটে আসবা, এসে ভর্তি হয়ে যাবা, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর যারা জুনিয়ররা আসবে তাদেরকে অবশ্যই আমাদের কোচিং এর কথা বলবা এবং আজকের ক্লাসটা বেশি বেশি করে ওদের মধ্যে শেয়ার করে দিবা, যাতে করে ওরাও ক্লাসগুলো দেখতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম।